তো আজকে আমাদের ইংলিশ প্র্যাকটিস সেট 2 আমাদের ক্লাস হচ্ছে কবে কবে আমাদের ক্লাস হচ্ছে মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার। মঙ্গল, বৃহস্পতি, শনি ইংলিশের। আর ম্যাথের ক্লাসটা আমি যদিও সময় পাইনি বলে করে উঠতে পারিনি, কিন্তু ম্যাথের ক্লাস সোম বুধ শুক্রই থাকবে, যেমনটা আছে সোম বুধ শুক্র এই একই সময়ে কিন্তু টাইম দেওয়া আছে, একই সময়ে হবে। ওকে, তাহলে আমরা যেটা করছি যে এই প্র্যাকটিস সেটটি কোন পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট হবে না, এটা যে কোনো ধরনের কম্পিটিশনের জন্য, যে কোনো ধরনের কম্পিটিশন বলো, ভারতবর্ষে যত ধরনের কম্পিটিটিভ এক্সাম আছে সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু এটা ইম্পর্ট্যান্ট হবে। সো আমরা টপিক কভার করছি কি না, এরর কারেকশন করছি, ইডিয়মস করছি, সেন্টেন্স কমপ্লিশন করছি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করছি, এবং ক্লাসের শেষে গিয়ে আমরা রুট ওয়ার্ডস করছি, রুট ওয়ার্ড করবো আর কি, গতদিন তো করা হয়নি, অনেকটা লেন্দি হয়ে গেছিল, আজ থেকে আমরা শুরু করব। চলো তাহলে, চলো প্রথম তোমাদের সামনে রয়েছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। দেখো এরর কারেকশনেরই একটা পার্ট হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। তো এরর কারেকশন আর সেন্টেন্স ইমপ্রুভমেন্টের মধ্যে তফাৎটা কি না, এদের মধ্যে তফাৎটা হলো যে এরর কারেকশনে শুধু এররটাকে ফাইন্ড করলেই হয়ে যায়, কিন্তু এখানে তোমায় ইমপ্রুভ করতে হবে, মানে তোমাকে ভুলটা ব্যাখ্যা করতে হবে অপশানে যা দেওয়া আছে সেটা অনুযায়ী। সো প্রথম প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, দেয়ার ইজ নো রেনফল ইন আওয়ার ভিলেজ ফর দ্য লাস্ট 6 months। এইখানে ওই যে আন্ডারলাইন করা আছে, আন্ডারলাইন পার্টটাকে চেঞ্জ করতে হবে। এই ইজের জায়গায় কি হ্যাজ বিন হবে, না ওয়াজ হবে, না হ্যাড বিন হবে, না ইমপ্রুভমেন্ট কোনো দরকার নেই। যদি মনে হয় যে না এখানে কোনো ইমপ্রুভমেন্টের দরকার নেই, তাহলে অপশন ডি উত্তর করবে। দাদা আমার মনে হচ্ছে অপশন এ হবে, there has been a হ্যাঁ, এটা কেন হলো এমনটা তোমরা tense বলতে পারো? অনুযায়ী হ্যাজ যেহেতু একটা প্রেজেন্ট টেন্সের ফর্ম আসছে, এবং বিন মানে যেটা কন্টিনিউ চলছে, প্রেজেন্ট টেন্সও চলছে এবং পাস্ট থেকে কন্টিনিউ চলছে, সেই তার জন্য মানে হ্যাজ বিন। হ্যাঁ, খুব সুন্দর বলেছো। তার মানে এই যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে, এই সেন্টেন্সটা রয়েছে কোথায় না, এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার ব্যাপারটা হলো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে এটা কি করে বুঝলাম, কোনো একটা পিরিয়ড অফ টাইম ধরে যদি কোনো কাজ চলতে থাকে, ঠিক আছে, কোনো একটা পিরিয়ড অফ টাইম ধরে যদি এটা চলতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি বোঝাই আমরা, সেই ক্ষেত্রে আমরা সিন্স বা ফরের ইউজ for করি। হ্যাঁ, এখান থেকে দেখো ফর আর সিন্স এর আমরা ইউজ করে থাকি, খুব ইম্পর্ট্যান্ট এই দুটোর ব্যবহার। দেখো ফর ইউজ করবে আর ডিউরেশন অফ পিরিয়ডের জন্য, হ্যাঁ, আর ডিউরেশন অফ টাইমের জন্য, আর ডিউরেশন অফ টাইমের জন্য। আর সিন্স ইউজ করবে কখন না, সিন্স ইউজ করবে হচ্ছে আ পয়েন্ট অফ টাইমের জন্য, আ পয়েন্ট অফ টাইম, আ পয়েন্ট অফ টাইমের জন্য। যেমন এক্সাম্পল যদি দিই, এখান থেকে এই ফর আর সিন্স বেসড করে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করে। যেমন আই হ্যাভ বিন ডুইং দিস ফর 2 hours, ফর 2 hours। ওকে, অর্থাৎ আমি 2 ঘন্টা ধরে এই কাজটি করছি, তাহলে 2 ঘন্টা ধরে কি, আর ডিউরেশন অফ টাইম না, বা আ পিরিয়ড অফ টাইমও বলতে পারো, আ পিরিয়ড অফ টাইমও বলতে পারো। ওকে, আর যখন সিন্স ইউজ করছো, এক্সাম্পল দেখো, হ্যাভ বিন ডুইং দিস সিন্স মাই চাইল্ডহুড। এর মানে কি বুঝলে, আমি আমার শৈশব থেকে করছি। হ্যাঁ, মানে মাই চাইল্ডহুড ইজ আ পয়েন্ট অফ টাইম, তখন থেকে আমি এটা করছি। তার মানে ভালো করে মনে রাখতে গেলে ফর মানে হচ্ছে ধরে, বাংলাতে যদি ধরে সেন্স আসে যে এত সময় ধরে কাজটি হচ্ছে, ফর ইউজ করবে। আর যদি থেকে হয় যে এই সময় থেকে, হ্যাঁ, সেক্ষেত্রে সিন্স ইউজ করবে। যাই হোক, এটা একটা পার্ট আলাদা ছিল। সো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিনা, দ্যাট ইজ অপশন এ, হ্যাজ বিন। অর্থাৎ দেয়ার হ্যাজ বিন নো রেনফল ইন আওয়ার ভিলেজ ফর দ্য লাস্ট 6 months। ওকে, চলো নেক্সট করো এটা। দ্য পুলিশ ইনভেস্টিগেটেড ইনটু দ্য ম্যাটার। দাদা অপশন সি হবে বলে মনে হচ্ছে, শুধু দা ম্যাটার হবে। the matter হবে শুধু ইয়েস, এখানে ভেরি গুড, integrate অপশন সি একদম সঠিক উত্তর দিচ্ছ তোমরা সবাই।
দেখো ইনভেস্টিগেটের পরে না ইনটু বসানোর দরকার নেই, কারণ কারণ ইনভেস্টিগেট কারণ ইনভেস্টিগেট মানেই কি? ইনভেস্টিগেট মানেই হচ্ছে যে তদন্ত করা। এনকোয়ার ইনটু এনকোয়ার ইনটু এনকোয়ার ইনটু তাহলে ইনভেস্টিগেট মানেই হচ্ছে এনকোয়ার ইনটু বা ইনকোয়ার ইনটুও বলতে পারো, ইনকোয়ার ইনটু। ওকে, ঠিক আছে, বা লুক ইনটুও বলতে পারো। লুক ইনটু দ্য ম্যাটার, ইনভেস্টিগেট করা, লুক ইনটু। তাহলে ইনভেস্টিগেট মানেই হচ্ছে এনকোয়ার ইনটু বা লুক ইনটু। সো ইনভেস্টিগেট যখন ইউজ করব ইনটু দেবো না, এটা গুরুত্বপূর্ণ। তাহলে ইনটু দ্য ম্যাটারের পরিবর্তে আমরা দ্য ম্যাটারটাই লিখবো। ওকে, ভেরি গুড। চলো এটা আসো। রামচন্দ্র মূর্তি and his family have been in Guyana from 1985. দাদা একটু আগে তুমি বললে এটা অপশন এ, সেন্স। সেন্স অপশন সি। দেখো ফর আর ফ্রম এটা একই সেন্স আমাদের দেয়। ফর অ্যান্ড ফ্রম এটা আমাদের একই সেন্স দেয়, মানে এ পিরিয়ড অফ টাইমের সেন্স দেয়, আর পিরিয়ড অফ টাইমের সেন্স আমাদের দেয়। সো এটা মাথায় রাখবো যে কিন্তু 1985 তো একটা পিরিয়ড নয়, একটা পয়েন্ট অফ টাইম, তো সেই জন্য আমরা সিন্স ইউজ করব। খুব সুন্দর। চলো নেক্সট। দাদা অপশন সি, I have been living I'm since living in this town since 1980। দেখো এটা কোন টেন্সের উপরে বেস করে হচ্ছে? present perfect প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একদম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে বেস করে হচ্ছে। সো আই অ্যাম লিভিং, কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছে, এখনো শেষ হয়নি। কোনো কাজ অনেক সময় ধরে চলছে কিন্তু এখনো শেষ হয়নি, এরকম সিচুয়েশন হলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ করি। তাহলে সেই ক্ষেত্রে আই অ্যাম লিভিং এর পরিবর্তে আই হ্যাভ বিন লিভিং করতে হবে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ভেরি গুড। দাদা দাদা বলো এই কোশ্চেনের স্ট্রাকচারটা যখন আপনি আলোচনা করছিলেন 1 নম্বরে, তখন আপনি প্রেজেন্ট পারফেক্ট বলেছেন, তো ওখানে পারফেক্ট কন্টিনিউয়াস ওটাও হবে, তো ওটাতে বলতে ভুলে গেছি। দেখেন আচ্ছা কোনটা বলো দেখি। এটা একটা প্রথমেরটা হ্যাঁ এটাই তো, যেখানে There is সেন্সের no- এটা চলে এসেছিল। হ্যাঁ ও হ্যাঁ, আচ্ছা, there is no rainfall in our কথাই village, বলেছেন। হ্যাঁ, হ্যাঁ, for the last 6 months। এখানে যখন স্ট্রাকচারটা বলছিলেন তো প্রেজেন্ট পারফেক্ট বলেছিলেন, কন্টিনিউয়াসটা ভুলে গেছিলাম বলতে আপনি। ও না, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নয় তো। না স্যার, তো ফর যেটা ছিল এটা তাতে কি হলো? এটা কন্টিনিউয়াস হবে না? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স মেরে ভাই। ঠিক আছে, কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভালো করে বোঝো। আমি বললাম কি যে আমি ভাত, আচ্ছা খুব ভালো প্রশ্ন করেছো, খেয়াল করো ওই জায়গাটা। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে তো এখানে আইএনজি ফর্ম থাকতে হতো না। কোথায় আছে আইএনজি ফর্ম? কন্টিনিউয়াস মানে বলেছিলাম কি, সবার আগে এটা বলি তারপর ওটাতে আমি যাচ্ছি। কন্টিনিউয়াস টেন্স মানে বলেছিলাম না বি ভার্বের সঙ্গে ভিআইএনজি ফর্মটা থাকতে হবে। সো এই বি প্লাস ভিআইএনজি কে এখানে কোথাও পাচ্ছো? প্রথম কথা। না, তাহলে এটা এটা তো যদি না পাই তাহলে কন্টিনিউয়াস হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক, এইবার বুঝে নাও যে বিষয়টা কি হলো। তাহলে আমি এখানে একটা সেন্টেন্স লিখছি বাংলাতে যে আমি আমি ভাত খাইনি, এটা একটা সেন্টেন্স। আবার সেম সেন্টেন্সই লিখছি, আমি ভাত খাইনি। এই ক্ষেত্রে এই দুটো সেন্টেন্সকে আমি বললাম যে ট্রান্সলেট করো। কেউ একজন বলল যে আই ডিড নট ইট রাইস, বলতে পারে কি না পারে না? আবার বলতে পারে কেউ যে আই হ্যাভ নট ইটেন রাইস। দুটোই সঠিক কিনা বলো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে দুটোই সঠিক হচ্ছে। তাহলে এইটা করলে দেখো পাস্ট টেন্স করলে কি হয়, এটা হচ্ছে সিম্পল পাস্ট আমরা ইউজ করছি, সিম্পল পাস্ট। তো সিম্পল পাস্টের ক্ষেত্রে আমি ভাত খাইনি মানে এই কাজটা অতীতের ঘটনায় বোঝানোর চেষ্টা করছি। আবার দেখো একই সেন্টেন্সের ট্রান্সলেশন তুমি করছো আই হ্যাভ নট ইটেন রাইস, দুটোর মানেই কিন্তু এক।
তাহলে এইটার উপরে ডিপেন্ড করবে কোন টেন্স আমি ব্যবহার করব না করব, এর উপরে ডিপেন্ড করবে আমার রেস্ট অফ দ্য পার্ট অফ আওয়ার সেন্স আর রেস্ট অফ দ্য প্যারাগ্রাফ, রেস্ট অফ দ্য প্যারাগ্রাফ অথবা সেন্স। আমরা যে প্যারাগ্রাফ লিখছি বা যে কনটেক্সট লিখছি সেই কনটেক্সটের উপরে ডিপেন্ড করবে আমরা কোনটা ইউজ করব। বুঝতে পেরেছি ভাই আমরা? তাহলে এখানে বলছে যে হ্যাঁ দাদা। এখানে বলছে যে গত 6 মাস ধরে এখানে বৃষ্টি হয়নি। তাহলে দেখো একই সেন্সে আসছে কিনা, গত 6 মাস ধরে বৃষ্টি হয়নি। সেই জন্য যেহেতু আমরা এই গত 6 মাসকে আজও রেফারেন্স দিচ্ছি, ভালো করে বোঝো, এই গত 6 মাস ধরে বৃষ্টি হয়নি, তার মানে এটাকে কেন পাস্ট করছি না আমি? কারণ এই সেন্টেন্সের সেন্সই আমাকে দিচ্ছে যে বৃষ্টি হয়নি হতে পারে, অর্থাৎ এটাকে আমি অতীত করে ফেলিনি, সেই জন্য প্রেজেন্টের ছোঁয়াটা এখানে রাখছি, তাই জন্য আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করছি, অর্থাৎ এখানের বি ভার্বটাকে আমি হ্যাজ বিন করে দিচ্ছি, হ্যাজ বিন করে দিচ্ছি। ওকে ভাই? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। রিমেম্বার ইট, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নয়, হ্যাঁ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা চলে আসো এবার, এটা হয়ে গেল না? এটা হয়ে গেছে তো? আজকে আমাদের ক্লাস আছে না রাতে? আজ হ্যাঁ বৃহস্পতিবার। দাদা আছে, 7:30 থেকে হ্যাঁ 7:30 থেকে একটা আছে ইংলিশের ঠিক ক্লাস। ঠিক 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 আজকে ক্লাস আছে। ওকে চলো। ইফ আই ওয়াজ ইউ আই শুড টেল হিম দ্য ট্রুথ। এখানে কোথায় ভুল আছে বি বলতে হবে আনসার স্যার, বি। বি হবে। ইফ আই ওয়্যার ইউ এটা হবে তাই না, নাকি? বলো হ্যাঁ প্রত্যেকের কি এটা মনে হচ্ছে? দেখো লাইভ ক্লাসে থাকার মানে কি জানো? লাইভ ক্লাসে থাকার মানে আমার যে কোনো কনফিউশন যদি মনের মধ্যে তৈরি হয় তাহলে জিজ্ঞেস করে নিতে হবে। যে কোনো কনফিউশন, হয়তো আমি কোনো জিনিস বুঝতে পারলাম না অত চুপ করে থাকলাম, এমনটা করবে না কিন্তু, ঠিক আছে? যখনই কোনো কনফিউশন তৈরি হবে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে। চলো এই জায়গা থেকে আমি আজকে তোমাদের একটা কনসেপ্ট শিখিয়ে দিই, সারা জীবনের জন্য মনে রাখবে। আমি এখন শেখাতে চাচ্ছি তোমাদের, দ্যাট ইজ কন্ডিশনাল কন্ডিশনাল সেন্টেন্স। এটা সম্পর্কে আলোচনা করেছি কি আগে আমি আগের ক্লাসে বা কোথাও? কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে হয়েছে? কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে বলেছি কি? তোমাদের সঙ্গে আলোচনা হয়েছে এটা? দাদা আমি তো নতুন ক্যান্ডিডেট, আজকে যে হ্যাঁ ব্যাচটা হবে আমি তো জানি না। আচ্ছা, তার মানে এটা হয়নি, ভালো করে শুনে রাখো। কন্ডিশনাল সেন্টেন্সটা তৈরি হয় হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে। একদম শুরু থেকে আলোচনা করছি, মানে গোড়া থেকে কনসেপ্টটাকে বোঝাচ্ছি, কারণ এই কনসেপ্ট একবার যদি তোমরা শিখে ফেলো, খাতায় যদি সুন্দর করে নোট তৈরি করে ফেলো, প্রত্যেকে খাতা পেন নিয়ে বসেছো তো? হ্যাঁ স্যার। প্রত্যেকে খাতা হ্যাঁ পেন দাদা। নিয়ে বসবে, কোয়েশ্চেনটাকে লিখতে হবে না, স্ক্রিনশট নিয়ে নেবে, কোয়েশ্চেনটার জায়গাটা ফাঁকা রাখবে, পরে কোয়েশ্চেনটা বসিয়ে দেবে, কিন্তু এক্সপ্লানেশন গুলো যেখানে যেটা আমি যেভাবে বলছি ওইভাবে করবে। তাহলে আজকে কন্ডিশনাল সেন্টেন্সটা শিখে রাখো, সারা জীবনের জন্য আর কোনোদিন ভুল হবে না। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স আমি বললাম যে এটা কি দিয়ে তৈরি হয় না, অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে তৈরি হয়, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স হতে গেলে তার মধ্যে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ থাকবে। এবার কথা হলো দাদা অ্যাডভার্বিয়াল ক্লজের তো অনেক ধরনের প্রকার আছে, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজের কোন প্রকারটা বসবে? তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজের একটা প্রকার আছে যেটাকে আমরা বলি কন্ডিশনাল ক্লজ। কি বলি? কন্ডিশনাল ক্লজ। তাহলে এই কন্ডিশনাল ক্লজটা আমরা এবার শিখবো, খুব ইম্পর্টেন্ট। ওকে, কন্ডিশনাল ক্লজ। না হোয়াট ইজ কন্ডিশনাল ক্লজ? দেখো ভাই মেরে, কন্ডিশনাল কন্ডিশন না 3 প্রকারের কন্ডিশন হয়। কন্ডিশন মানে বুঝতে পারছো শর্ত সাপেক্ষ, এটা হলে ওটা হবে, এরকম একটা ব্যাপার। তাহলে কন্ডিশনাল ক্লজ মানে একটা শর্ত সাপেক্ষ ক্লজ যার উপরে একটা রেজাল্ট ডিপেন্ড করবে, বুঝতে পারছো? তাহলে কন্ডিশনাল ক্লজ বা কন্ডিশনের কথা যদি আমি বলি, এটা 3 প্রকারের হয়। কন্ডিশনাল ক্লজটা কয় প্রকারের হয় না? 3 প্রকারের হয়। কি কি? নাম্বার 1, একটাকে আমরা বলি দ্যাট ইজ রিয়াল কন্ডিশন, রিয়াল কন্ডিশন। আরেকটাকে আমরা বলি আনরিয়াল কন্ডিশন, আনরিয়াল কন্ডিশন। আরেকটাকে আমরা বলি ইমাজিনারি কন্ডিশন, ইমাজিনারি কন্ডিশন। আমার লিখতে যদি কোথাও কোনো বানান বুঝতে না পারো আমায় জিজ্ঞেস করে নেবে, হ্যাঁ, তবুও ভুলভাল লিখবে না কিন্তু। রিয়েল কন্ডিশন, আনরিয়াল কন্ডিশন, ইমাজিনারি কন্ডিশন। মনে রেখো আনরিয়াল কন্ডিশনেরই একটা পার্ট হচ্ছে ইমাজিনারি কন্ডিশন। ওকে,
কিন্তু আনরিয়াল কন্ডিশনের যে স্ট্রাকচার আর ইমাজিনারি কনস্ট্রাকশনের যে স্ট্রাকচার এটা একটু আলাদা। বাকি দুটো কিন্তু সেম গোত্রের, আনরিয়াল আর ইমাজিনারি, এই দুটো। ওকে, নাও খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। রিয়াল কন্ডিশন মানে কি ভাই? রিয়াল কন্ডিশন মানে হচ্ছে যে যে কন্ডিশনটা সত্যি হতে পারে। ওকে, রিয়াল কন্ডিশন মানে কি বললাম? যে রিয়াল কন্ডিশন মানে বললাম যে কন্ডিশনটা সত্য হতে পারে, যার মধ্যে সত্য হওয়ার পসিবিলিটি রয়েছে। আর আনরিয়াল কন্ডিশন বা ইমাজিনারি কন্ডিশন মানে যেটা কোনোদিনই সত্যি হবে না, যেটা কোনোদিনই সত্যি হবে না, সেই জন্যই আনরিয়াল বলছি, সেই জন্যই ইমাজিনারি বলছি। ওকে, তাহলে যেটা সত্য হতে পারে সেটা রিয়াল কন্ডিশন, আর বাকিগুলো অসত্য যেটা হতে পারে বা যেটা হতে পারেই না, ইম্পসিবল, সেটা হচ্ছে আনরিয়াল বা ইমাজিনারি। নাও এই কন্ডিশনাল ক্লজগুলো ব্যবহার করার সময় সব সময় নয়, বাট মোস্ট অফ দ্য কেসেস আমরা ইফ ব্যবহার করে থাকি, ইফ কনজাংশনটাকে ব্যবহার করে থাকি। কি বললাম? আমি বললাম যে কন্ডিশনাল সেন্টেন্স বা কন্ডিশনাল ক্লজ যখন আমরা লিখি তখন আমরা কন্ডিশনাল ক্লজের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেস আমরা ইফ ব্যবহার করে থাকি। কেন অল টাইম অলওয়েজ কেন বলছি না? কারণ যখন আমরা কন্ডিশনাল ক্লজটাকে পড়বো সেখানে আমি ডিটেলসে আলোচনা করব। ইফকে না ইউজ করেও করা যায়, অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ ওই যে বলেছিলাম ইনভার্সন অ্যাপ্লাই করেও কিন্তু এটাকে করা যায়। সো ওই দিকে গেলে আবার অন্য দিকে চলে যাব, তাই এখানে থাকি। এটুকুন মাথায় রাখি যে কন্ডিশনাল ক্লজ মানে যেখানে ইফ দিয়ে শুরু হয়, সেই জন্য কন্ডিশনাল ক্লজের আরেকটা নাম আছে, দ্যাট ইজ ইফ ক্লজ। কন্ডিশনের আরেকটা নাম কি? কন্ডিশনাল ক্লজের আরেকটা নাম হচ্ছে ইফ ক্লজ মেরে ভাই। নাও খেয়াল রাখবে, আমি এখানে একটা কথা বলে দিচ্ছি, সারা জীবন মনে রাখবে। ইফ ক্লজ অনলি 3টি টেন্সে লেখা যায়। ইফ ক্লজ অনলি 3টি টেন্সে লেখা যায়। এই 3টি টেন্সের বাইরে যদি কোথাও ইফ ক্লজ দেখো তাহলে মনে করবা 100% ভুল হয়েছে। আরো একবার বলছি, ইফ ক্লজ যদি এই 3টি টেন্সের বাইরে যায় তাহলে মনে করবা 100% ভুল হচ্ছে। কি কি সেই টেন্স? ইফ ক্লজ প্রেজেন্ট প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকতে পারে। তাহলে এটা গেল, দুটো টেন্স হয়ে গেল। তাহলে প্রেজেন্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্সে ইফ ক্লজ থাকতে পারে, আর একটা টেন্সে থাকতে পারে, দ্যাট ইজ পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মনে রাখবে, এই 3টি টেন্সের বাইরে ইফ ক্লজ লেখা যায় না, যায় না, যায় না। ওকে, তাহলে ইফ ক্লজ লেখা যায় অনলি 3টি টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট। তাহলে প্রথম এটা শুনলেই বুঝতে পারলে এক্সামিনার অনেক কোয়েশ্চেন এমন দিয়েছে যে ইফ ক্লজকে এই 3টি টেন্সের বাইরে অন্য টেন্সে দিয়েছে। যখনই ইফ ক্লজ এই 3টি টেন্সের বাইরে অন্য টেন্সে চলে যাবে তখনই মনে করতে হবে যে হ্যাঁ, এই পার্টেই আমার ভুল আছে। এবার শুনে নাও কোন কোন ক্ষেত্রে কোনটা কোনটা ইউজ হবে। আমি এর জন্য কি করব, এই 3টের স্ট্রাকচার দেব। সো আমার এখানে জায়গা কম হবে বলে আমি একা করে লিখবো, বাট তোমরা কিন্তু নিচে নিচে লিখবে, নোট করবে। ওকে, মানে এটার জন্য এখানে নোট করবে, এটার জন্য এখানে নোট করবে, এটার জন্য এখানে নোট করবে, তো আমার তো জায়গা কম হয়ে যাবে। সো আমি এক এক করে দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। রিয়াল কন্ডিশনের ক্ষেত্রে এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু রিয়াল কন্ডিশনের ক্ষেত্রে যে স্ট্রাকচার মনে রাখবে সেটা হচ্ছে ইফ ক্লজ যেটা, সেটা থাকবে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, আর এর সাথে যে মেইন ক্লজটা যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এটা 1 নাম্বার গেল। 2 নাম্বার, ইফ ক্লজটি যদি কোন টেন্সে থাকে না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, তাহলে এর সাথে যে মেইন ক্লজটা থাকবে সেই মেইন ক্লজটা ফিউচার ইনডেফিনিটে হতে পারে, ফিউচার ইনডেফিনিট টেন্সে হতে পারে। এবার কথা হলো দাদা কি বললে ব্যাপারটা, যে ইফ ক্লজ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে একবার বললে মেইন ক্লজ প্রেজেন্ট ইনডেফিনিট হতে পারে, আর একবার বললে যে ইফ ক্লজ যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে মেইন ক্লজ ফিউচার ইনডেফিনিট হতে পারে। এমন কেন? শুনে রাখো, যদি ইফ ক্লজে কোনো চিরন্তন সত্য ঘটনার কথা বলা হয়, ফর ইটারনাল ট্রুথ
ইটারনাল ট্রুথ, চিরন্তন সত্য কোনো ঘটনার ক্ষেত্রে যদি কোনো কথা বক্তব্য বলা হয় তখন ইফ ক্লজ প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে মেইন ক্লজ প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে যাবে। আর বাকি যদি নর্মাল কোনো সিচুয়েশন হয়, নর্মাল কোনো সেন্টেন্স বলা হয়, তাহলে এটা ইউজ হবে, এটা জেনারেল ফর্মে ইউজ হবে, এটা জেনারেল ফর্মে ইউজ হবে। এখন বিষয়টা কি এক্সাম্পল দিলে তোমাদের সামনে ক্লিয়ার হবে। ওকে, আমি আশা করছি এই স্ট্রাকচারটা তোমরা সবাই লিখে নিয়েছো। হ্যাঁ স্যার। ঠিক, এই পর্যন্ত কি যতটুকুন বলেছি কারো কোনো জায়গায় কি বুঝতে অসুবিধা হয়েছে বা লিখতে অসুবিধা হয়েছে, এরকম কিছু হয়েছে? স্যার আমি বুঝতে পারলাম না। হ্যাঁ ঠিক আছে, ওকে, লিখতে পেরেছো কি সেটা বলো, কমপ্লিটলি লিখে নিয়েছো তো? হ্যাঁ লিখে নিয়েছি। বেশ, এবার এক্সাম্পলটা খেয়াল করো, এক্সাম্পল খেয়াল করো। প্রথম স্ট্রাকচারে আমি কি বলেছি? প্রথম স্ট্রাকচারে আমি বলেছি যে ইফ ক্লজটি যদি কোন টেন্সে থাকে না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, তাহলে এর সাথে যে মেইন ক্লজটা থাকবে সেই মেইন ক্লজটা কোন টেন্সে যাবে বললাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যাবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যাবে। এটা কখন, এই স্ট্রাকচারটা কখন হবে? যখন কোনো ইটারনাল ট্রুথের কথা বলা হচ্ছে, যখন কোনো ইটারনাল ট্রুথের কথা বলা হচ্ছে তখন। এক্সাম্পল খেয়াল করো। আবার সবার আগে এটাও বুঝতে হবে যে আমাদের দাদা রিয়াল কন্ডিশন কি জিনিস সেটাও তো বোঝালে না, বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। ইফ উই বয়েল ওয়াটার কমা ইট evaporates, ওকে, এ বলো দেখি এই সেন্টেন্সটা, ইফ উই বয়েল ওয়াটার ইট evaporates, আমরা যখন জলকে ফোটাই তখন এটি বাষ্পীভূত হয়, তাহলে এই বক্তব্যটি কি চিরন্তন সত্য নয়? এই বক্তব্যটি, হ্যাঁ স্যার। সেই জন্য এখানে আমি মেইন ক্লজে কোন টেন্স ইউজ করেছি? এটা তো মেইন ক্লজ, তাহলে মেইন ক্লজে কোন টেন্স ইউজ করেছি? দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইউজ করেছি, বুঝতে পারছো? এবং হ্যাঁ দাদা এটা বুঝতে পারছি। হ্যাঁ, ভেরি গুড। এবং এইটাকে রিয়াল কন্ডিশন বলা হলো কেন? কারণ এটা হলে এটা হওয়া সম্ভব, কারণ এটা হলে এটা হবে, এটা সত্যি কথা কি না, এই জন্য এটা রিয়াল কন্ডিশনের এক্সাম্পল। ওকে, আবার খেয়াল করো 2 নাম্বার, আমি বলেছিলাম যে ইফ ক্লজটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে, ইফ ক্লজটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে তার সাথে যে মেইন ক্লজ থাকবে সেই মেইন ক্লজ ফিউচার ইনডেফিনিট টেন্স হবে, ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। এটা কখন বলেছিলাম? ফর জেনারেল ইউজ, ফর জেনারেল, মানে ইন জেনারেল বা ফর জেনারেল যাই বলো না কেন, সাধারণত। যেমন এক্সাম্পল দেখো, ইফ আই বাই 2 cars I shall give you one, খেয়াল করো, আমি যদি 2টি গাড়ি কিনি তোমায় একটি দেব, তাহলে এটা কোন টেন্সে ইউজ করলাম বলো দেখি? ফিউচার টেন্সে। তো এটার মধ্যে কি কোনো চিরন্তন সত্য ঘটনা আছে নাকি? না এটা জেনারেল একটা স্টেটমেন্ট না? এটা জেনারেল একটা স্টেটমেন্ট না, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবং এটা সত্যি হতে পারে কি না যে আমি যদি 2টো গাড়ি কিনি তাহলে তোমায় একটা দেবো, এটা রিয়ালিটি আছে কিনা নেই? স্যার এটা সত্য হতেও পারে না হতেও পারে, এক দুটোই মিনিট, কন্ডিশন। এক মিনিট, আমি এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এটা সত্যি হতে পারে মানে কি এটা সত্যি হয়, পসিবিলিটি, কন্ডিশন যখন বলছো ভালো করে বোঝো। আমি যদি 2টি গাড়ি কিনি তোমায় একটি দেব, এর মানে কি? আমি যদি নীতিবান মানুষ হই তাহলে এই কথাটা যেটা বললাম এটা পসিবল হবে কি না হবে না? হ্যাঁ পসিবল হবে। হ্যাঁ দাদা হবে। হ্যাঁ, হবে দাদা। বেশ, তাহলে কেন আমি বলছি এটা তোমরা একটু পরে এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে। তাহলে এটা রিয়াল কন্ডিশন গেল। তাহলে এইটুকুন আমরা বুঝে ফেললাম যে রিয়াল কন্ডিশনের ক্ষেত্রে ইফ ক্লজটা কোন টেন্সে হবে? বলো, রিয়াল কন্ডিশনের ক্ষেত্রে ইফ ক্লজ কোন টেন্সে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট হতে পারে, ফিউচার না ইনডেফিনিট রে হতে ভাই, পারে। ফিউচার না ইনডেফিনিট না, কি করে ইফ ক্লজ? প্রথমটা প্রেজেন্ট ইনডেফিনিট, পরেরটা ফিউচার ইনডেফিনিট। হ্যাঁ, ইফ পরেরটা ক্লজটা future। সব সময় প্রেজেন্ট ইনডেফিনিটে হতে হবে যদি রিয়াল কন্ডিশন হয়। ওকে ভাই, রিয়াল কন্ডিশন হলে ইফ হ্যাঁ। ক্লজটা প্রেজেন্ট ইনডেফিনিটে হতে হবে সব ক্ষেত্রেই।
আর এর সাথে যে মেইন ক্লজটা থাকবে সেটা প্রেজেন্ট ইনডেফিনিটে হতে পারে বা ফিউচার ইনডেফিনিটে হতে পারে। কখন প্রেজেন্ট ইনডেফিনিটে হবে দেখো আবার বলছি, এই জিনিসগুলোকে এই কোনো জায়গায় এত ক্ল্যারিফাই করে বলা নেই, যার জন্য আমাদের অসুবিধা হয়ে যায়, তাই না? কিন্তু এটা মাথায় রাখবে, আমরা যেহেতু অ্যাডভান্স ইংলিশ শিখছি, আমরা যেহেতু কম্পিটিশনের জন্য ইংলিশ শিখছি, তাহলে আমাদের কোর কনসেপ্টটাকে জানতে হবে ভাই। না হলে এটা আমি বলেই দিতে পারতাম এখানে অবলিক দিয়ে যে ফিউচার ইনডেফিনিট বা প্রেজেন্ট ইনডেফিনিট যে কোনো একটা বসতে পারে, কিন্তু কোথায় বসতে পারে সেটা তো জানতে হবে। তাহলে ইফ ক্লজ যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, মেইন ক্লজ প্রেজেন্ট ইনডেফিনিট হবে কোন সেন্সে? যদি সেটা ইটারনাল ট্রুথ কোনো কথা বলা হয়, চিরন্তন সত্য কথা যদি বলা হয় তবে। আর ইন জেনারেল ফর্মে ইফ ক্লজ প্রেজেন্ট ইনডেফিনিট হলে মেইন ক্লজ ফিউচার ইনডেফিনিট হবে। আশা করছি পুরোটা ক্লিয়ার হয়েছে তোমাদের কথাবার্তা। ওকে, হ্যাঁ দাদা। ভেরি গুড। এবার আসো, আমি তাহলে এবার কি করছি, এখান থেকে একটুখানি এটাকে মুছে নিচ্ছি। মুছে নিয়ে আমি এবার ওই যে আনরিয়াল কন্ডিশনটা দেখাবো। চলো, সুন্দর করে কিন্তু নোটটা করো, হ্যাঁ, শুধু শুধু ইয়ে করে ক্লাসে জয়েন করে থাকবে না, নোটটা করবে। যত প্রিপারেশন ঠিকঠাক করতে গেলে নোটটা অন্তত ভালো করে করতে হবে। আমি যদিও আমাদের 2-3টি ক্লাস হয়েছে, আমি প্রত্যেকের নোটই দেখে নেব কিন্তু। ওকে, চলো এবার আমরা দেখছি কি না, আমরা এবার দেখব হচ্ছে আনরিয়াল কন্ডিশনের ক্ষেত্রে। দেখো এবার এটার স্ট্রাকচার লিখবো। আনরিয়াল কন্ডিশনের স্ট্রাকচার হচ্ছে, এখানে ইফ ক্লজ যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে, তাহলে এর সাথে যে মেইন ক্লজ আছে সেই মেইন ক্লজটার স্ট্রাকচার হবে কেমন? সাবজেক্ট প্লাস উড প্লাস রুট ভার্ব প্লাস অবজেক্ট অর আদার্স, এই স্ট্রাকচার হবে। ওকে, আবার ইফ ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে এর সাথে যে মেইন ক্লজটা থাকবে সেই মেইন ক্লজটা হবে সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট বা আদার্স, এই কনস্ট্রাকশন অনুযায়ী হবে। এবার তোমাদের প্রথম মনে হবে এত কিছু কি করে মনে রাখবো? ডোন্ট ওয়ারি, এই চিন্তাটা তোমাদের নয়, এটা আমার উপর ছেড়ে দাও। কিন্তু দিনপ্রতিদিন যে কাজ আমি করাচ্ছি সেটাকে মাথায় রেখো, তাহলেই হবে। তাহলে এখানে আনরিয়াল কন্ডিশনের জন্য স্ট্রাকচার দিলাম। আনরিয়াল কন্ডিশনের জন্য কি স্ট্রাকচার দিলাম? যদি ইফ ক্লজটি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে, তাহলে মেইন ক্লজের স্ট্রাকচার হবে সাবজেক্ট উড রুট ভার্ব অবজেক্ট, এরকম। আর যদি ইফ ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে মেইন ক্লজটির স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এটা যদি নোট হয় তাহলে আমি এটা এবার তোমাদের ব্যাখ্যা করব। Have you made a note of it? হ্যাঁ দাদা, হয়েছে। ওকে, চলো বোঝার চেষ্টা করবে এবার। তাহলে এখানে আমরা এক্সাম্পল দেখব। প্রথম স্ট্রাকচারে কি বলেছি বলো ভাই? প্রথম স্ট্রাকচারে বলেছি যে ইফ ক্লজটি যদি কোন টেন্সে থাকে না, পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে, তাহলে কি করব? এর সাথে যে মেইন ক্লজটা হবে সেই মেইন ক্লজটা এরকম কনস্ট্রাকশন হবে, সাবজেক্ট প্লাস উড প্লাস রুট ভার্ব প্লাস অবজেক্ট বা আদার্স যদি কিছু থাকে সেটা, এই কনস্ট্রাকশন অনুযায়ী। খেয়াল করো, এক্সাম্পল দিই আমি বললাম ইফ I bought 2 cars, comma, I would give you one. বুঝতে পারছি কিনা পারছি না? আমি যদি এবার, তাহলে কথা হচ্ছে দাদা এটা আনরিয়াল কন্ডিশন কেন? খেয়াল করবা, আমি যদি 2টি গাড়ি কিনতাম তাহলে তোমায় একটি দিতাম। আমি কি কিনেছি?
তুমি বলছো যে আমি যদি দুটি গাড়ি কিনতাম তাহলে তোমায় একটি দিতাম, তো এই বক্তব্য কি কোনোদিন সত্যি হওয়া সম্ভব? কারণ যা অতীতে হয়ে গেছে, তো অতীতটাকে তো আমি কিছু করতে পারবো না। আমরা বলি না অনেক সময় যে কোনো পরীক্ষা হয়ে গেলে যখন আমাদের রেজাল্ট খারাপ হয় তখন আমরা বলি না যে হায় রে আরেকটু ভালো করে পড়তে পারতাম? এই কথাটা বলে আমরা কি আমাদের সেই পরীক্ষাটিকে কি আর ঠিক করতে পারবো? সেই রেজাল্টটাকে কি আর চেঞ্জ করতে পারবো? না হ্যাঁ স্যার। দাদা, বুঝতে পেরেছি। তাহলে এই জন্য বুঝতে পেরেছি। এটাকে আনরিয়াল কন্ডিশন বলা হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে আনরিয়াল কন্ডিশন। তাহলে মনে রাখবে, ইফ ক্লজ যখন পাস্ট ইনডেফিনিটে বা পাস্ট পারফেক্টে চলে যাবে তখনই সেটা আনরিয়াল কন্ডিশন হয়ে যাবে মেরে ভাই, অর্থাৎ অতীতকে আমি আর রেকটিফাই করতে পারবো না। তাহলে ইফ আই বট 2 কার্স আই উড হ্যাভ গিভ ইউ 1, তাহলে আমি তোমায় একটা দিতাম। এখন কথা হচ্ছে দাদা, এই যে যে কনস্ট্রাকশনটা তুমি বললে, মনে রাখার সহজ উপায় কি? আচ্ছা তুমি বলো তো, if I buy if I buy 2 cars, I shall give you 1, এটাই ছিল না রিয়েল কন্ডিশনের ক্ষেত্রে? দেখো, হ্যাঁ দাদা, এটাই ছিল। তাহলে হ্যাঁ তাহলে দাদা। এটা থেকেই এটা এসছে। আরেকবার বলছি, এটা থেকেই এটা এসছে। কিভাবে হলো দেখো তো, বাইকে তুমি পাস্ট করে দিয়েছো কিনা, তবে গিয়ে বট পেয়েছো। তাহলে সেন্টেন্সের এই পার্টটা যখন পাস্ট হয়েছে তাহলে এই পার্টটাকে পাস্ট করতে হবে কিনা? মানে এটা পাস্ট যখন হয়ে গেছে তাহলে এটাকেও পাস্ট করতে হবে না? তাহলে শ্যালের পাস্ট করলে কি হয়? উড হয়। তোমরা বলবে শুড হয় তো দাদা, না হয় না, শ্যালের পাস্টে শুড হয় না অল অল দ্য টাইম। কেন হয় না মাথায় রেখো, চারটে শব্দ আছে, একটা হচ্ছে উড, একটা হচ্ছে শুড, আরেকটা হচ্ছে কুড, আর একটা হচ্ছে মাইট, আরেকটা হচ্ছে মাইট। আচ্ছা আজকের ক্লাসে একটু মনে করিয়ে দিও তো দাদা, উড শুড কুড মাইট দিয়ে বলতে হবে। রাতের ক্লাসে মনে করিয়ে দিও, তাহলে এটা আমি শিখিয়ে দেবো যে কেন শ্যালের পাস্ট ফর্ম উড হলো, শুড হলো না কেন। ওকে, এটা রাতের ক্লাসে কেউ একজন মনে ঠিক করিয়ে আছে দিও। দাদা, ঠিক আছে। ঠিক হ্যাঁ, আছে দাদা। ভেরি গুড। তাহলে এইখান থেকে একটা কনসেপ্ট আছে। তাহলে উড হচ্ছে একটা জেনারেল ফর্ম, এই জন্য শ্যালটা হয়ে গেল উড, এটাই। তাহলে এখানে পাস্ট হয়েছে তো এটাও পাস্ট হয়ে গেছে। কোনো অসুবিধা আছে মনে রাখার ক্ষেত্রে আর? बताओ, আশা করি আর কোনো অসুবিধা থাকার কথা নয়। ঠিক। 2 নম্বর স্ট্রাকচার, আমি আবার বলছি, যে কম বোঝো বা একটু বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু প্রশ্ন করবে ভাইয়া, চুপচাপ বসে থাকলে কোনো লাভ হবে না। এবার দেখো, ইফ ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে এর সাথে যে মেইন ক্লজটা থাকবে সেই মেইন ক্লজটার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট বা আদার্স যদি কিছু থাকে সেই কনস্ট্রাকশন ফলো করবে। অর্থাৎ এক্সাম্পল দেখো, ইফ আই হ্যাড bought 2 cars, comma, I would have given you 1, full stop। তাহলে ইফ আই হ্যাড বট 2 কার্স, আমি যদি দুটো গাড়ি কিনতাম, আই উড হ্যাভ গিভেন ইউ 1, তাহলে তোমায় একটা দিতে পারতাম। আমি যদি দুটি গাড়ি কিনতে পারতাম তাহলে আমি তোমায় একটি দিতে পারতাম। ওকে, তাহলে দেখো এইখানে হ্যাড বটের ইউজ করেছো, এইখানে উডের পণ্যে হ্যাভ এসছে, উডের জন্য হ্যাভ এসছে। এখন একটা কথা সবসময় মাথায় রাখবা ভাই আমার, হ্যাভ ভার্ব যখনই ইউজ করব আমরা, হ্যাভ ভার্ব ইউজ করা হয় কোন টেন্সের জন্য? পারফেক্ট টেন্সের জন্য। হ্যাভের পরে V3। তো মাথায় রাখবে, হ্যাভ ভার্ব যখন ব্যবহার করা হয় তখন তারপরে প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম বসে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এবং এটা পারফেক্ট টেন্স ইউজ করা হয়। আচ্ছা পারফেক্ট টেন্স মানে কি? পারফেক্ট টেন্স মানে কোনো কাজ তো শেষ কিন্তু রেজাল্ট আছে, তাই না? পারফেক্ট টেন্স মানে কি? কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার রেজাল্ট আছে, তার মানে পারফেক্ট কথাটার মধ্যেই একটু পাস্টের সেন্স আছে। কি আছে? পাস্টের সেন্স আছে। এই জন্য মনে রাখবা, হ্যাভ ভার্বের মধ্যে একটা পাস্টের সেন্স আছে, সেই কারণে এখানে আমরা হ্যাভের প্রয়োগ করছি। এখানে যেহেতু হ্যাড হয়ে গেছে বেশি পুরনো, এটা একটু কম অতীত, এটা বেশি অতীত, এটা একটু কম অতীত, এটা একটু বেশি অতীত। আশা করছি আমরা বুঝতে পেরেছি বিষয়গুলো। ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। ভেরি গুড।
একটু 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 সময় দাও, এটা লিখে নিই, একটু একটু নোট ডাউন করে নিই। হ্যাঁ, নোট ডাউন করো। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কি এটার উপরে বেস করে না অনেক প্রশ্ন, অনেক পরীক্ষাতেই প্রশ্ন জিজ্ঞেস করে, অনেক পরীক্ষাতেই জিজ্ঞেস করে। চলো, লাস্ট একটা কনসেপ্ট আমাদের রয়ে গেছে এখানে, দ্যাট ইজ ইমাজিনারি কন্ডিশন, সেটাও আমরা এখন দেখবো। ওকে, আচ্ছা, হয়েছে এটা নোট করা? হ্যাঁ দাদা, হয়েছে। সো মুছে দিই তাহলে, সবার হয়েছে? ওকে, না চলো এবার আমরা দেখবো কিনা ইমাজিনারি, আমি এখানে লিখছি তোমরা ওখানে লিখবে নিচে, ইমাজিনারি কন্ডিশন। ইমাজিনারি, দেখো ইমাজিনারি কন্ডিশন মানে আনরিয়াল কন্ডিশনই, কিন্তু এটা যেহেতু কল্পনার জগৎ থেকে বলা তাই এমন। এটার ক্ষেত্রে স্ট্রাকচারটা কি করবে ভালো করে শোনো। এটার ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে ইফ ক্লজের ক্ষেত্রে, ইফ ক্লজের ক্ষেত্রে স্ট্রাকচারটা মাথায় রাখতে হয়। ইফ ক্লজের ক্ষেত্রেই কি সাবজেক্ট হবে, সাবজেক্ট যা খুশি হোক, আমার কিচ্ছু দেখার দরকার নেই, সিঙ্গুলার হোক প্লুরাল হোক, ফার্স্ট পারসন হোক সেকেন্ড পারসন হোক থার্ড পারসন হোক, যা খুশি সাবজেক্ট আমার যা খুশি হোক, কিন্তু ভার্বের প্রয়োগ করব আমি ওয়্যার, অল দ্য টাইম। আবার বলছি তাহলে, আচ্ছা স্ট্রাকচারটাকে আরো ভালো করে লিখে দিই, আমি আরো ভালো করে লিখে দিই, তাহলে একবারে বিষয়টা থেকে যাবে। তাহলে এর স্ট্রাকচারটা খেয়াল করবা, ইফ প্লাস সাবজেক্ট, ইফের পর সাবজেক্ট যা খুশি তাই থাকুক, ফার্স্ট পারসন থাকুক সেকেন্ড পারসন থাকুক থার্ড পারসন থাকুক, বা সিঙ্গুলার থাকুক প্লুরাল থাকুক, যাই থাকুক না কেন, ভার্ব সবসময় ওয়্যারই হবে, চেঞ্জ নেই। এবং একটা কথা তোমাদের আগের দিন আমি হয়তো বলতে ভুলে গেছিলাম, যখন আমি তোমাদের কপুলেটিভ ভার্ব পড়িয়েছিলাম, কপুলেটিভ ভার্ব যখন পড়িয়েছিলাম একটা জিনিস আমার মাথা থেকে আউট হয়ে গেছিল, তোমাদের বলেছিলাম কপুলেটিভ ভার্বের পরে কি বসে। ও বলেছিলাম তো আমি, কপুলেটিভ ভার্বের পরে কি বসে বলিনি? এরকম করলে হবে না ভাই, তার মানে বাড়িতে কেউ পড়াশোনা করছে না। বলো কপুলেটিভ ভার্বের পরে কি বসে? দাদা তুমি বলেছিলে কপুলেটিভ ভার্বটা মানে কি ভার্ব ভার্বটা? কারণটা কপুলেটিভ ভার্বের পরে কি মেইন বসে? ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এগুলো বসে। কপুলেটিভ ভার্বের বসে সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। কি উল্টো পাল্টা বলছো ভাই আমার, খাতার পাতা উল্টে দেখে নাও, কপুলেটিভ ভার্বের পরে সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে না। হ্যাঁ দাদা, ওই সেন্টেন্স স্ট্রাকচার একটা বলা হয়েছিল, ঠিক। আরে ভাই ক্লাসে যারা আছো তারা প্রত্যেকে বলো কপুলেটিভ ভার্বের পরে সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে কি না। এমন করে কি শিখবে বলো দেখি তোমরা, হোয়াট ইজ দিস? এক দুদিন হলো আমরা এটা পড়লাম, বাড়িতে আমরা কিন্তু দেখছি না, সত্যি বলছি, এরকম করলে হবে না কিন্তু। আমি তো সামনে থাকলে তো প্রত্যেকেই পেটাতাম মনে হচ্ছে। সো নিজেরা নিজেরা মার খেয়ে নাও একবার, যে কপুলেটিভ ভার্বের পর সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে, পড়িয়েছি আমি এটা গতদিন তোমাদেরকে। তাহলে সরি সরি, ঠিক আছে, অসুবিধা নেই, হবে আস্তে আস্তে হবে। সো কপুলেটিভ ভার্বের পর সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে, এই জন্য মাথায় রাখবা ভাই আমার, সাবজেক্ট কমপ্লিমেন্ট বলছো তো এইখানে কি আমার সাবজেক্টিভ কেস বসবে না অবজেক্টিভ কেস বসবে? সাবজেক্টিভ কেস বসবে না অবজেক্টিভ কেস বসবে, বাতাও তো, সেন্স থেকে বলো। অবজেক্টিভ অবশ্যই। আচ্ছা, সাবজেক্ট কমপ্লিমেন্টের জন্য অবজেক্টিভ কেস ইউজ হবে, জেনারেল সেন্স কেন থেকে স্যার কাজে ওটা লাগাও। শেষ দিকে দাদা বলতাম না? সাবজেক্ট কমপ্লিমেন্টটা সাবজেক্টের থেকেই বের করা হচ্ছে, এটাই আমাদেরকে শেখানো হয়েছিল, তো এখানে সাবজেক্ট এটাই বসবে। হ্যাঁ তাহলে দেখো, মানে সাবজেক্টিভ কমপ্লিমেন্টের জায়গায় সাবজেক্টিভ কেস বসবে। আমি এইটুকুন জানছি যে কেস এখনো আমাদের পড়া হয়নি তো বাকি। আচ্ছা, কেস মানে বাংলাতে কারক পড়েছো তো, কারক, সেই কেস মানে হচ্ছে কারক। তো যাই হোক, ছেড়ে দাও কারক ফারক। তো সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় সাবজেক্টিভ কেস বসবে নাকি অবজেক্টিভ কেস, ক্লিয়ার মনে থাকবে তো? কপুলেটিভ ভার্ব যেখানেই ব্যবহার করব তারপর যেন আমি অবজেক্টিভ না বসাই, এটা মাথায় রাখতে হবে। কি বসাতে হবে?
যেহেতু সাবজেক্ট কমপ্লিমেন্ট তার জন্য সাবজেক্টিভ কেস বসাতে হবে। এত কথা এই কারণেই বলছি, এই জায়গা থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় যে এইখানে ওয়্যার এর পর, ওয়্যার একটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে না এখানে, ওয়্যার দেখো আর তো কোনো ভার্ব নেই, তাহলে ওয়্যারটাই মেইন ভার্ব, তার মানে এটা কপুলেটিভ ভার্বের হ্যাঁ মতো দাদা। কাজ করছে। তাহলে এরপর যা কিছু আমি এখানে বসাবো সেটা সাবজেক্টিভ কেস হবে না অবজেক্টিভ কেস হবে? সাবজেক্টিভ হবে, সাবজেক্টিভ। ভেরি গুড, তাহলে এখানে সাবজেক্টিভ কেসের প্রয়োগ করব। হ্যাঁ, সাবজেক্টিভ কেসের প্রয়োগ করব। সুন্দর, এই কথাটা বলার জন্যই এতগুলো কথা বললাম, ভালো করে শুনে রাখো, একবারে মনে থাকবে না। তো এটার সুবিধা কি, আমাদের ক্লাস যেহেতু রেকর্ড হচ্ছে, সো এটাকে স্পিড বাড়িয়ে দিয়ে 2x স্পিড করে দিয়ে না, এগুলো কিন্তু একটু দেখে নেবে, কারণ এই বেসিক কনসেপ্টগুলো যদি একবার ব্রেনে ঢুকে যায় তাহলে আর ভুল হওয়া কোনোদিন সম্ভব নয়। কারণ বেটার লার্নিং এর ক্ষেত্রে বেটার কনসেপ্ট থাকাটা আমাদের দরকার কিন্তু। তাহলে আরো একবার বলি, ওয়্যার হচ্ছে একটা কপুলেটিভ ভার্ব, এরপর সাবজেক্টিভ বসে, তাই ওয়্যার এর পরে মাথায় রাখতে হবে আমি সবসময় সাবজেক্টিভ কেস বসাবো। এক্সাম্পল দিলে পুরো বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে গেল ইফ, সাবজেক্ট, তারপর ওয়্যার, তারপর সাবজেক্টিভ কেস, তারপর গিয়ে আসবে কি মেইন ক্লজ। হ্যাঁ, বা এখানে আদার্স কিছু একটা থাকবে, এখানে আদার্স কিছু একটা থাকতে পারে, তারপর গিয়ে কি আসবে না মেইন ক্লজ আসবে। আচ্ছা, মেইন ক্লজে কোন স্ট্রাকচার ফলো করব দাদা? মেইন ক্লজে ফলো করব, এটা কোন টেন্স বলো দেখি? বিশুদ্ধ পাস্ট ইনডেফিনিট টেন্স, হ্যাঁ কি না? তাহলে ইফ ক্লজে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স ইউজ করা হয়, মেইন ক্লজে কি ইউজ করতে বলেছিলাম? সাবজেক্ট প্লাস উড প্লাস রুট ভার্ব প্লাস অবজেক্ট বা আদার্স, এটাই বলেছিলাম কি না? দেখেন একটু আগে আলোচনা হলো যে ইফ ক্লজের মধ্যে যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে মেইন ক্লজের যে স্ট্রাকচার সেটা হবে সাবজেক্ট প্লাস উড প্লাস রুট ভার্ব প্লাস অবজেক্ট বা আদার্স। ইয়েস অর নো? হ্যাঁ। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ভেরি গুড, তাহলে এবার এক্সাম্পল দেখো, ক্লিয়ার হয়ে যাবে। আমরা অনেক সময় বলি না, আমি যদি তুই হতাম না ওটাকে পিটিয়ে মেরে ফেলতাম, বা তুই যদি আমি হতাম, তুমি যদি আমি হতাম, তাহলে ওকে উচিত শিক্ষা দিতাম, এরকম বলি না আমরা? সেই এক্সাম্পলটা দিচ্ছি কেন? এই কারণটা শেখানোর জন্য। বাকি একটা এক্সাম্পল আমি দেব, দেখো, ইফ ইউ ওয়্যার মি অর আই would teach him a lesson। বলো এইখানে মি হবে না আই হবে? বাংলাটা লিখি, আমি যদি তুমি হতাম, বা সরি তুমি যদি আমি হতাম, এটা এমন হবে বাংলাটা, সরি, তুমি যদি আমি হতাম মানে তোমার জায়গায় যদি আমি থাকতাম, এরকম বলতে চাইছি আর কি। তুমি যদি আই হবে। আমি হতাম, তুমি যদি আমি হতাম তাহলে তাকে উচিত শিক্ষা দিতাম, উচিত শিক্ষা দিতাম, এই হচ্ছে বাংলা। এই বাংলাটা ট্রান্সলেশন করলে এটা দাঁড়ায় যে ইফ আই ওয়্যার মি অর হিম, if you were me or him or I would teach him a lesson। তাহলে এখানে তুমি যদি আমি হতাম, তাহলে এখানে মি ইউজ করবো না আই ইউজ করবো? আই। 100% আই ইউজ আই। করবো, মি নয়, আই। কারণ এটা তো সাবজেক্টিভ কেসের প্লেস না। এটাই বলতে চাইলাম, এখান থেকেই প্রশ্ন জিজ্ঞেস করে। তাহলে এটা তুমি যদি আমি হতাম, এই কথা কখন বলি আমরা? কল্পনার জগৎ থেকে বলি না, যে দেখো তুমি যে ওকে ছেড়ে দিয়ে এসেছো, তুমি যে ওকে কিছু বলনি, তোমার জায়গায় যদি আমি থাকতাম ওকে উচিত শিক্ষা দিতাম, এই ধরনের কথা আমরা বলি কি না? এই কথাগুলো আমরা বলি কোন ধরনের কথা থেকে? কন্ডিশন থেকে বলি, আর এটা কল্পনার জগতের কথা। আবার ইফ আই ওয়্যার আ বার্ড, ইফ আই ওয়্যার আ বার্ড, ইফ আই ওয়্যার এ বার্ড, আমি যদি একটি পাখি হতাম, আই উড ফ্লাই হাই ইন দ্য স্কাই। বুঝতে পারছো এক্সাম্পল গুলো? আমি যদি পাখি হতাম আকাশে উড়তাম, অনেক আকাশে উড়ে বেড়াতাম। ওকে, তাহলে দেখো সাবজেক্ট এখানে যাই হোক না কেন, আই এর পাশে কি ওয়্যার বসে নাকি? আয়ের পাশে ওয়াজ বসে, কিন্তু মাথায় রাখতে হবে ইমাজিনারি কন্ডিশনের ক্ষেত্রে সাবজেক্ট যাই থাকুক না কেন, ভার্ব হিসাবে অলওয়েজ ওয়্যারই বসবে। ওকে ভাই মেরে, আশা করছি পুরো কন্ডিশনাল ক্লজ
আমরা একদম শিখে ফেলেছি, ঠিক না? হ্যাঁ দাদা, থ্যাংক ইউ। ঠিক। কন্ডিশনাল ক্লজে আর কোথাও কোনো অসুবিধা থাকার কথা নয়। এবার চলো আমরা কোশ্চেনে গিয়ে দেখি কি ছিল বিষয়টা, কেন আমরা এগুলোতে আসলাম। ওকে, কোথায় ছিল? এই যে, ইফ আই ওয়াজ ইউ আই শুড টেল হিম দ্য ট্রুথ। আমি যদি তুমি হতাম তাহলে তাকে সত্যিটা বলতাম। কি ভুল আছে? বুঝতেই পারছি যেখানে ওয়াজ হবে না, এখানে ওয়্যার হবে। এটা আমরা সঠিক উত্তর করেই দিয়েছিলাম। আর এইখানে ইউটা কোন ধরনের কেস হচ্ছে? এটা সাবজেক্টিভ কেস, হ্যাঁ, মাথায় রাখবো। চল, তারপরে এটা বলো, হি ইজ বেটার দ্যান এনি বয় ইন দ্য ক্লাস। হি ইজ বেটার দ্যান এনি বয় ইন দ্য ক্লাস, এখানে কি ভুল আছে? এনি আদার বয়। হ্যাঁ, ভেরি গুড। নট এনি বয়, এনি আদার বয় হবে। হ্যাঁ, এনি, এইখানে জাস্ট একটা আদার কথাটাকে যুক্ত করে দিবে, এনি আদার বয় যুক্ত করে দিবে। তাহলে হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। সো এটার ক্ষেত্রেও আমার কিন্তু এলাবোরেশনের দরকার আছে, কিন্তু ছাড়ো, আজকে আর করছি না, কারণ আমাদের অনেক সময় হয়ে গেছে, অনেকগুলো টপিক এখনো বাকি। সো জাস্ট এটুকুন আজকে মাথায় রাখো যে এখানে আদার হবে, তবে ঠিক হয়ে যাবে। তাহলে এটা অপশন সি ইজ দ্য রাইট আনসার, উইল বি এনি আদার বয়, এটা হবে এখানে। ওকে, আচ্ছা চলো নেক্সট। এটা ডিগ্রি যখন আমরা শিখবো তখন আমি এটা আলোচনা করব, ঠিক আছে? চলো, ইফ অনিল, আই ওয়্যার হি হবে। ও আচ্ছা, আচ্ছা এটা করো আগে। একদমই ঠিক। তাহলে এখানে আমরা একটু আগেই শিখে আসলাম যে, আচ্ছা চলো এটা করো আগে। তাহলে ইফ আই ওয়্যার হিম, হ্যাঁ এটা বলা ঠিক না, এখানে হিম হবে না, কারণ ওয়ার পরে সাবজেক্টিভ কেস মানে বসবে, হি হবে। এখানে হি হবে। সো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, ইফ আই ওয়্যার হি। বাহ, শাবাশ। ডাউট ক্লিয়ার হলো স্যার, ভেরি ভেরি থ্যাংক ইউ। তাহলে এবার চলে আসো, অনিল অট নট টু টেল মি ইয়োর সিক্রেট বাট হি ডিড। এখানে কি ভুল আছে বলে মনে হচ্ছে? এখানে কি ভুল আছে বলে মনে হচ্ছে? ফাইন্ড করো। খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট এখানে শেখানোর আছে। হ্যাঁ চলো, কনসেপ্টটাকে দাদা শিখি। আমার মনে হচ্ছে শুধু বি হবে, টেল। আচ্ছা, শুধু টেল কিন্তু হবে। কেন বুঝতে পারছি না, ওকে ওকে, শুধু টেল হবে কেন বলছো? বলতে পারবো। বেশ, দেখো, খুব ভালো করে শোনো, এই জিনিসগুলোই হচ্ছে আমাদের খুব কাজে লাগবে। কেন বলো তো? রাইটিংসের ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো আমাদের রাইটিংসে যদি ভুলভাল হয়ে যায় না, এক্সামিনারের নজরে ঝপ করে ধরা পড়বে। যখন কেউ আমাদের কাছে এই যে রাইটিংসের খাতা যখন আমরা দেখি, চেক করি, হ্যাঁ, আমাদের ছেলে মেয়েদের, তখন এই ভুলগুলো চোখে একদম এমনভাবে অ্যাটাক করে, ভাবার মতন নয়। সো এটা স্বাভাবিক ব্যাপার, এটা অভ্যাস হয়ে যায় খাতা দেখতে দেখতে একটা একটা সময়। আচ্ছা, খেয়াল করো, এখানে তুমি অট টু দেখতে পাচ্ছ। অট টু এর ব্যবহারটা কিন্তু আমাদের জানতে হবে, আজকে শিখিয়ে দিচ্ছি, সারা জীবনে ভুল হবে না। অট টু, দেখো, অট টুকে আমরা দুটো টেন্সে ইউজ করতে পারি। এক তো প্রেজেন্ট টেন্সে ইউজ করতে পারি, আর একে আমরা পাস্ট টেন্সে ইউজ করতে পারি। পাস্ট টেন্সে ইউজ করতে পারি। খেয়াল রাখতে হবে, প্রেজেন্ট টেন্সে যখন অট টু ইউজ করছি তখন স্ট্রাকচার কি হবে? প্রেজেন্ট টেন্সে যখন অট টু ইউজ করছি তখন এর স্ট্রাকচার হবে অট, কি হয়ে গেল? প্রেজেন্ট টেন্সে যখন এটাকে ইউজ করছি, অট প্লাস টু প্লাস রুট ভার্ব, এটা গেল কনস্ট্রাকশন। ওকে, এবং এর বাংলা সেন্স কেমন আসে জানো? এর বাংলা সেন্স আসে হচ্ছে উচিত, উচিত। ওকে, যখন মাথায় রাখবে পাস্ট টেন্সের ক্ষেত্রে, যখন এটাকে আমি পাস্ট টেন্সে ইউজ করছি তখন স্ট্রাকচার এমন হয়ে যাবে, অট প্লাস টু প্লাস হ্যাভ প্লাস V3। এইবার বলো দেখি, দাদা হ্যাভ আনলে কেন? আমি একটু আগেই বলেছি হ্যাভ কেন আনা হয়েছে এখানে। দেখো, অট প্লাস টু প্লাস রুট ভার্ব, এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করছো তো, যার বাংলা অর্থ দাঁড়াচ্ছে উচিত। তাহলে এখানে হ্যাভ কেন আনলাম? আমি একটু আগে কি বলেছিলাম যে হ্যাভ কিসের সেন্স দেয় আমাদের? কমপ্লিটের প্রভাবটা চলে আসছে। হ্যাভ আমাদের কিসের সেন্স দেয় বাতাও? পাস্টে কমপ্লিটের একটা প্রভাব হ্যাঁ, আসছে। মানে পাস্টের সেন্স দেয়, এটা মাথায় রাখো।
হ্যাভ আমাদের সবসময় পাস্টের সেন্স দেয়, পাস্ট, অতীত, অতীত গন্ধযুক্ত। তাহলে এইখানে অট প্লাস টু প্লাস হ্যাভ প্লাস ভি3, এটার বাংলা কি দাঁড়ায় জানো? এটার বাংলা দাঁড়ায় উচিত ছিল। এর বাংলা দাঁড়ায় কি? উচিত ছিল। তাহলে উচিত প্রেজেন্ট টেন্সের জন্য ইউজ করব, আর উচিত ছিল কোনটার জন্য ইউজ করব বলো? পাস্ট টেন্সের জন্য ইউজ করব। তাহলে আমি দুটো বাংলা বাক্য লিখি, আগে তাদের ট্রান্সলেশন করবো। এই কি হলো? হ্যাঁ, দুটো বাংলা বাক্য লিখবো, তারপর তাদের ট্রান্সলেশন করব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি বললাম তোমার বইটি পড়া উচিত। তোমার বইটি পড়া উচিত, এটা একটা বাক্য। আর একটা বাক্য, তোমার বইটি পড়া উচিত ছিল। আমি যখনই কোনো এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করবে যে এই এক্সাম্পলগুলো আমরা ডেইলি লাইফে ইউজ করি কি না। যদি আমরা এই এক্সাম্পলগুলো ডেইলি লাইফে ইউজ করি, তার মানে বুঝে নেবে যে আমরা কিন্তু রাইটিংসের দিকেই এগোচ্ছি। ঠিক? তাহলে তোমার বইটি পড়া উচিত একটা বাক্য, তোমার বইটি পড়া উচিত ছিল একটা বাক্য। এটা কোন টেন্সের সেন্স দিচ্ছে? স্যার প্রেজেন্ট টেন্স। আর এটা ওটা পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স। তাহলে আমরা খুব ভালো বুঝে ফেলেছি। এবার চলে আসো, তাহলে এটার ইংরেজি কি হবে? ইউ ought to read this book. You ought to read this book, yes? তার মানে এটা যখন বলছো তখন তুমি কি বলতে চাইছো? তোমার বইটি পড়া উচিত। আর যখন তুমি বলছো you ought to have read the book, read this book, এর মানে তোমার এই বইটি পড়া উচিত ছিল। আশা করছি আমাদের প্রত্যেকের সেন্স ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না ভাই? হ্যাঁ স্যার। যদি সেন্স ক্লিয়ার হয়, অনিল ought not to tell me your secret but he did, তার মানে এটা কোন টেন্সের কথা বলছে? তাহলে হ্যাভ পাস্টে। তাহলে স্যার টু হ্যাভ টোল্ড হবে তাহলে। তাহলে কোনটা সঠিক উত্তর হওয়া উচিত? অপশন সি, তাই না? সি। তাহলে বুঝতে পারলে এখানে টেল নয় কেন? মেরে প্যারে ভাই ও বহনো, बताओ। তাহলে সঠিক উত্তর হয়ে গেল যে অনিল ought not to have told me your secret, অনিলের আমার কাছে তোমার সিক্রেটটা বলা উচিত ছিল না, বাট হি ডিড, কিন্তু সে বলে ফেলেছিল। ওকে, আশা করছি আমরা এটা বুঝতে পেরেছি। চল, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। হ্যাঁ, চলো এটা করো। হোয়াট দ্য নেশন নিডস ইজ পিপল অফ ক্যারেক্টার। এটা আবার কি শুরু হয়ে গেল? হ্যাঁ, নো, আচ্ছা আচ্ছা, ও নো ইমপ্রুভমেন্টের মধ্যে আছে। আমি ভাবছিলাম ইডিয়ম শুরু হয়ে গেল নাকি। হ্যাঁ বলো। দ্যাট দ্য নেশন নিডস ইজ পিপল অফ ক্যারেক্টার, এখানে ভুল কোথায় আছে? দাদা এটা মনে হচ্ছে, কারণ নেশনটা যদি সাবজেক্ট হয় তাহলে সিঙ্গুলার হবে। খেয়াল করো, এখানে আমি দুটো সেন্টেন্স লিখবো, দুটো সেন্টেন্সের মধ্যে সেন্স ক্লিয়ার হয়ে যাবে। আমি এটা প্রেমিকের বক্তব্য লিখি একটা। আমি যা চাই তা হলো শুধু তোমার ভালোবাসা, তাই না? বলে কিনা সবাই? আমি যা চাই তা হলো শুধু তোমার ভালোবাসা, আমি আর কিচ্ছু চাই না। এটা হচ্ছে একটা প্রেমিকের প্রথম বক্তব্য। তারপর 2 নম্বর বক্তব্যটা হচ্ছে এটা কয়েকদিন চলে গেলে, আমি যা চাই তা হলো তা হলো
তোমার সব কিছু, তোমার সব কিছু, তোমার সব কিছু। খেয়াল করো, প্রথম প্রথম প্রেমিকের বক্তব্য হচ্ছে আমি যা চাই তা হলো শুধু তোমার ভালোবাসা, একটাই জিনিস চাইছি। আর কয়েকদিন পরে গেলে কি হবে, আমি যা চাই তা হলো তোমার সবকিছু। তোমার ফেসবুক আইডি চাই, তোমার হোয়াটসঅ্যাপ চাই, তোমার ইনস্টাগ্রাম চাই, তোমার যা যা থাকে আর কি, সব কিছু আমার দরকার। আচ্ছা, ভালোবাসার মধ্যে এই 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 যে যে একটা কি বলে এটাকে, ডমিনেন্স, এই ডমিনেন্সটা কি খারাপ না ভালো, দেখি তোমাদের কি মত। ডমিনেন্স ইন লাভ, ডমিনেন্স ইন লাভ ইজ কারেক্ট অর রং? স্যার ব্যক্তি বিশেষে ভ্যারি করে। কিচ্ছু ভ্যারি করে না, পরিষ্কার উত্তর দাও। ডিপ্লোম্যাটিক হতে হবে না। ডমিনেন্স ইন লাভ ইজ রং অর রাইট? স্যার রং। এক্সপিরিয়েন্স নাই। 100% রাইট। এবার কথা হলো কেন দাদা, কেন? আমাদের তো তুমি দেখো, আমি বলি। মনে করো একটা জিনিস আমার, ঠিক, একটা জিনিস আমার, তো সেইটাকে আমি এমনভাবে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কেউ এসে সেখানে একটা করছে, মানে চিমটি কেটে চলে যাচ্ছে, কেউ একটু নোংরা ফেলে দিচ্ছে, হ্যাঁ, কেউ একটু এরকম টুংটাং করে বাজিয়ে চলে যাচ্ছে, এটা ভাল লাগবে? তো ডমিনেন্স ইন লাভ এটা 100% রাইট এই কারণে, একটা প্রেমিক তার প্রেমিকার প্রতি একেবারে 100% থাকতে হবে, ডমিনেন্স থাকতে হবে। আবার উল্টোটাও, এটা যদি হয় তবে গিয়ে একটা রিলেশনশিপ সেটেল হবে। তবে ডমিনেন্স মানে কিন্তু কখনোই সন্দেহটাকে আমি বলতে চাইছি না, সন্দেহ নয়, ডমিনেন্স মানে উইথ লাভ, ডমিনেন্স ইন লাভ উইথ লাভ, ভালোবাসার সাথে ডমিনেন্সটা থাকা উচিত। আর যদি ডমিনেন্স না থাকে, হ্যাঁ তুমি কি করছো না করছো করে বেড়াও, কোনো অসুবিধা নেই, আমি কি করছি না করছি করে বেড়াই, কোনো অসুবিধা নেই, এটা কি রিলেশনশিপ থাকবে? আলটিমেটলি এটা কি লং লাস্ট করবে? করবে না। যাই হোক, এটা আমার ধারণা, এবং এটা আমি এমনিই বলে দিলাম তা নয়, এটা অনেক রিসার্চের জিনিসগুলো আমি পড়েছি, তারপর বলছি। এটা রিলেশনশিপের একটা অঙ্গ, যে প্রেমিক প্রেমিকার প্রতি ডমিনেন্ট অ্যাপ্লাই করতে তাহলে চাইবে। দাদা সেখানে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। তাহলে তাহলে দাদা এখন ওই ম্যারিটাল রেপ সম্বন্ধে তো মাতামাতি হচ্ছে কি করে? সেখানেও তো লাভের পরেই তো সে ম্যারেজ সেকশনে আসছে। তাহলে তুমি যেটা বলে ডমিনেন্সের, তো সেখানেও তো এটা এখন একটা ল হিসেবে চলে আসছে যে না করা যাবে না। তো সেটা কি এক্সট্রা করে হচ্ছে? ম্যারিটাল অ্যাফেয়ার্স, না না, তাহলে মানে এখন যেটা হচ্ছে যে কেস উঠছে ম্যারিটাল রেপ, মানে ও রেপ, ইয়েস ইয়েস রেপ তো ইয়েস, রেপ, তারপর হচ্ছে হ্যাঁ ম্যারিটাল রেপ। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ম্যারিটাল রেপ, বুঝতে পেরেছি। দেখো, ম্যারিটাল রেপ এটা একদমই জঘন্য একটা কাজ। বিষয়টা কি, অনেক সময় এমন হয়, যদি স্বামী স্ত্রীর মধ্যে সেই রিলেশনটা না বিল্ড হয়, তাহলে এটা হতে পারে, বুঝতে পারছো? স্ত্রীর শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে বা তার ইচ্ছা করছে না, সো সেই ক্ষেত্রে এটা করাটা, এটা তো ম্যারিটাল রেপেরই একটা কাহিনী। কিন্তু এটা কখন হয়, একটা স্ত্রী একটা স্বামীর বিরুদ্ধে ম্যারিটাল রেপের চার্জ আনছে, তার মানে বুঝতে হবে যে আলটিমেটলি রিলেশনটা খাতা কলমে আছে, মনে মনে নেই, তাই নয় কি? এই এই সমস্ত জিনিসগুলো যখনই আমরা ভাববো বা বোঝার চেষ্টা করবো, তখন আমরা নিজেদের মা বাবার কথাগুলোকে ভাববো। কেন বলো? কারণ এদের এই সম্পর্কটা আমরা দেখে এসছি, যে সম্পর্কের মধ্যে শত অভাব অনটন অভিযোগ, তার মধ্যেও একে অপরের প্রতি ভালোবাসা কিন্তু কখনো কমেনি। তোমরা অনেকেই খেয়াল করবে, ধরো বাবা মার মধ্যে অনেক গন্ডগোল হয়েছে, অশান্তি হয়েছে কোনো একটা দিনে, কিন্তু তবুও খেয়াল করবে, যদি তুমি গিয়ে বাবার সম্পর্কে মায়ের কাছে বা মায়ের সম্পর্কে বাবার কাছে গিয়ে যদি খারাপ কথা বা কটু কথা বলো, দেখবে তোমাকে প্রতিবাদ করবে তারা। করে কি না করে না বলো তো দেখি? হ্যাঁ দাদা করে। হ্যাঁ, তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে তাদের মধ্যে ভালোবাসাটা আছে, কিন্তু সাময়িক একটা অসুবিধা হয়েছে, সে তো হবেই, একটা রিলেশনে সবাই যে কেউ থাকলে গন্ডগোল অশান্তি হবে, কিন্তু তার মানে এই নয় যে বৈরী ভাব এসছে। সেই কারণে বৈরী ভাব ব্যাপারটা আলাদা। ওকে, ঠিক আছে, ছাড়ো, এখানে আসো। তাহলে আমি বললাম আমি যা চাই তা হলো শুধু তোমার ভালোবাসা, আর একটা হচ্ছে আমি যা চাই তা হলো তোমার সব কিছু। এই দুটোকে ট্রান্সলেট করলে এই প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে। দেখো, হোয়াট আই ওয়ান্ট ইজ only your love.
ওকে, আর what I want are those you belong. বলো কি বুঝলে? বা এমনটা না লিখে যদি তোমাদের বোঝার সুবিধার্থে এক্সাম্পলটাকে যদি এমন করি যে হোয়াট আই ওয়ান্ট আর all your belongings. এবার বলো দেখি কি বুঝলে? এই জায়গাটাতে যদি সিঙ্গুলার সেন্স থাকে তাহলে এই হোয়াটের, দেখো এই ইজটা কার, এই ইজ তো এখানে বসিয়েছো, এটা সাবজেক্ট কই? এই যে হোয়াট হচ্ছে সাবজেক্ট, তাহলে হোয়াট আই ওয়ান্ট ইজ ইউর লাভ, তার মানে এইখানে সিঙ্গুলারিটির জন্য এখানে ইজ ইউজ করেছো, তার মানে এই হোয়াটটা কি? এই হোয়াটটা হচ্ছে এই যে অনলি ইউর লাভ, মানে এই সিঙ্গুলার জিনিসটা, ঠিক আছে? আর এইখানের হোয়াটটা কি? অল ইউর বিলঙ্গিংস। তাহলে অল ইউর বিলঙ্গিংস এটা কোন ফর্ম? প্লুরাল ফর্ম না? তাহলে প্লুরাল ফর্মের জন্য হোয়াটের জন্য কি ইউজ করবে? ইজ ইউজ করবে না আর ইউজ করবে? বলো মেরে ভাই। আর আর তাহলে হোয়াট দ্য নেশন নিডস পিপল অফ ক্যারেক্টার্স, মানে কি? সৎ চরিত্রের ব্যক্তিবর্গ। তাহলে এটা কোন ফর্ম? এটা প্লুরাল না? ইজ ইট প্লুরাল অর নট? হ্যাঁ দাদা, এটা প্লুরাল ফর্ম আসছে, তাহলে এখানে ইজ তাহলে হবে এটা না আর অপশন হবে? বি আসবে। স্যার তাহলে ওটা স্যার তাহলে সেকেন্ডটা হবে আর পিপল অফ ক্যারেক্টার। এবার দেখো পিপলের আগে আমরা কি ইউজ করব? তা ইউজ করব। এই জায়গাটা একটুখানি অন্য সিনট্যাক্সের ভুলটাও রয়েছে। এটা আর পিপল অফ ক্যারেক্টার না, এটা এ উত্তর করব আমরা, ঠিক আছে? আর দ্য পিপল অফ ক্যারেক্টার এটা সঠিক ইউজ। দ্য পিপল অফ ক্যারেক্টার এখানে নাকি পিপল অফ ক্যারেক্টার, পিপল অফ ক্যারেক্টার কথাটাই ভুল, দ্য পিপল অফ ক্যারেক্টার বলতে হবে। দ্য পিপল অফ ক্যারেক্টার মানে সৎ গুণাবলীর লোকজন। ওকে, এটা সঠিক ইউজ। না হলে এটা সিনট্যাক্সিয়াল ভুল এখানে রয়েছে, তাই এখানে ওটা অপশন দিয়ে দিয়েছে। কিন্তু এটাও মাথায় রাখবে যে এইভাবে কিন্তু কোশ্চেন ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এটা সঠিক উত্তর নয়, এটা সঠিক উত্তর, কারণ সঠিক ইউজটাই এটা, দ্য পিপল অফ ক্যারেক্টার্স এটা সঠিক ইউজ। তাহলে আমাকে সঠিক ইউজটা জানতে হবে, বাট গ্রামারের সেন্সটা কিন্তু এটাই বলে, আর হবে এটা। বুঝতে পারছি আমরা? হ্যাঁ স্যার। ঠিক, আশা করছি তাহলে এটা আমরা খুব ভালোভাবে বুঝে ফেলেছি। ওকে, নাও চলো এটা করো। Now we come to the important question of where this great swarm of galaxies have come from. এখানে কি ভুল আছে এটা আমাদের বলতে হবে। Now আচ্ছা কর, তোমরা ভাবো একটু। এটা হ্যাজ হবে কি হ্যাজ কাম ফ্রম? সাবাস সাবাস সাবাস, কেন বলো দেখি? দিজ আছে। দিস গ্রেট সোয়ার্ম অফ গ্যালাক্সিজ, খেয়াল রাখবে আমি বলেছিলাম নাউন প্লাস অফ প্লাস নাউন কনস্ট্রাকশন হলে ভার্ব কাকে অ্যাপ্লাই করবে? প্রথম নাউনকে অ্যাপ্লাই করবে না? তাহলে দেখো তো, দিস গ্রেট সোয়ার্ম এটা একটা নাউন, অফ গ্যালাক্সিজ তাহলে নাউন প্লাস অফ প্লাস নাউন, ভার্ব ক্যারি করবে কাকে? দিস গ্রেট সোয়ার্মকে না? সো দিস গ্রেট সোয়ার্ম এটা তো সিঙ্গুলার, তাহলে এটার জন্য আমি কি হ্যাভ ইউজ করব না হ্যাজ ইউজ করব? হ্যাজ ইউজ করব। দ্যাট ইজ অপশন বি ইজ দ্য রাইট আনসার হিয়ার, হ্যাজ কাম ফ্রম। এটা তো আমরা গত ক্লাসে পড়েছি তো, এটা নাকি? যদি বুঝতে অসুবিধা হয় ভালো করে শোনো। আমি আগের দিন বলেছিলাম যে নাউন প্লাস অফ প্লাস নাউন এই কনস্ট্রাকশন যখন দেখবে, এটা যদি সাবজেক্টের প্লেসে থেকে থাকে তাহলে এরপর যে ভার্বটা অ্যাপ্লাই হবে সেই ভার্বটা প্রথম নাউন অনুযায়ী ভার্বটা অ্যাপ্লাই হবে। তাহলে দেখো দিস গ্রেট সোয়ার্ম এটা একটা নাউন, তারপর অফ গ্যালাক্সিজ এটা একটা নাউন, তাহলে নাউন প্লাস অফ প্লাস নাউন, ভার্ব কোনটা অ্যাপ্লাই করবে? এইটার উপরে অ্যাপ্লাই করবে না? দ্য গ্রেট সোয়ার্ম, সোয়ার্ম মানে হচ্ছে ঝাঁক, দল, তাহলে এটা একটা কালেকটিভ নাউন, সো এটা সিঙ্গুলার হলো, তাহলে এর জন্য
আমি কোন ভার্ব ইউজ করব? সিঙ্গুলার ভার্ব ইউজ করব না, এখানে হ্যাভটার জায়গায় হ্যাজ করব। অপশন বি ইজ দ্য রাইট আনসার উইল বি। ওকে, বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। ভেরি গুড। হ্যাঁ দাদা, ঠিক আছে, চলো অনেক টাইম হয়ে গেছে আমাদের, চলো দ্রুত দ্রুত করে ফেলি। ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আগের দিন যে পর্যন্ত হয়েছিল। ও আচ্ছা, আগের দিনের একটা কিন্তু বলে দিই আমি। দেখো, আগের দিনে যে ইডিয়মসটা ছিল সেটা ছিল হচ্ছে লুক ডাউন আপন, তাই না? লুক ডাউন আপন ছিল না? তো মনে রাখবে লুক ডাউন আপন, আমি যে সন্দেহটা করেছিলাম সেটাই কিন্তু হয়েছে ভাই। লুক ডাউন আপন মানে কিন্তু হেট ইন্টেন্সলি, এটা উত্তর না। হেট ইন্টেন্সলি এটা কিন্তু উত্তর না। উত্তর কি ছিল বলো তো? অপশন ডিতে যেটা ছিল, তোমরা কিন্তু এটা জি কারেক্ট করে নেবে, ঠিক আছে? রিগার্ড উইথ কন্টেম্পট, রিগার্ড উইথ কন্টেম্পট, এটা সঠিক উত্তর। হ্যাঁ, এই ইন্টেন্সলি হেট নয়। কেন বলো তো? আমি আগের দিনই বলছিলাম তোমাদের যে লুক ডাউন আপন মানে নিজেকে বড় ভাবা। নিজেকে বড় ভাবলে অন্যকে আমি ছোট ভাববো, এটা ঠিকই, কিন্তু হেট জিনিসটা দেখো, যে নিজেকে বড় ভাবে না সেও তো অনেককে হেট করতে পারে, তাই না? মানে ডোন্ট টেক ইট আদার ওয়ে, আমি কাউকে ছোট করছি না, তবু আমি এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। একজন ভিক্ষুক আরেকজন ভিক্ষুককে ছোট ভাবতে পারে কিনা, হেট করতে পারে কিনা? একজন ভিক্ষুক আরেকজন ভিক্ষুককে হেট করতে পারে তো? তার মানে তারা তো দুটোই একদম সেম স্ট্যাটাসের। কিন্তু আমি শিক্ষিত, এই জন্য আমি যারা অশিক্ষিত তাদেরকে লুক ডাউন আপন করছি, সেই ক্ষেত্রে হবে না। রিগার্ড উইথ কন্টেম্পট এটা সঠিক হবে, এটা নয়। এটা একটু ঠিক করে নিও। হ্যাঁ, আচ্ছা চলো এবার আসো, এখানে করতে থাকি আমরা তাহলে। চলো, In a difficult situation. হ্যাঁ, বাকি সবাই একটুখানি বলার চেষ্টা করুক, তাহলে প্রত্যেকের অংশীদারিত্ব থাকবে, ভাল লাগবে। সবাই বলো নিজেদের মতন করে। দাদা অপশন সি হতে পারে, 1803, ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন। ওকে, অপশন সি আমার আছে। একদম ঠিক বলেছো। দ্য ফেলিয়ার অফ দ্য ক্রপস, ইন সাকসেসিভ ইয়ার্স পুট দ্য ফার্মার ইন এ টাইট কর্নার। একদমই তাই। দেখো, টাইট কর্নার মানে কি? এমন একটা, এইভাবে একদম যেভাবে মিনিং করার চেষ্টা করবে ইডিয়ম, সেভাবে নিজেদের মতন করে তৈরি করবে। একটা টাইট কর্নারে ফেসে যাওয়া, একটা টাইট কর্নারে ফেসে যাওয়া মানে কি? ইউ আর ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন। অপশন 3 ইজ দ্য রাইট আনসার হিয়ার। ওকে, নো ইস্যু। চল তারপরে বলো। The effort to trace the culprit was a wild goose chase. Wild goose chase মানে কি? Futile search. একদমই তাই, ফিউটাইল সার্চ। খুব সুন্দর, অপশন বি 2 ইজ দ্য রাইট আনসার, ফিউটাইল সার্চ। দেখো, এখানে গুজ মানে হচ্ছে রাজহাঁস, আর ওয়াইল্ড গুজ মানে বুনো রাজহাঁস। তাহলে বুনো রাজহাঁস তুমি যদি চেজ করো, কোনোদিন ধরতে পারবে না। তাহলে বৃথা সময় নষ্ট করা, বা এটা এমনও মনে রাখতে পারো যে an adventure without result or unprofitable adventure ও বলতে পারো। a wild goose chase, futile search, নিষ্ফল খোঁজাখুঁজি। নেক্সট চলে এসো। the story does not hold water. hold water মানে কি? Cannot be believed. জল মেশানো। হোল্ড ওয়াটার মানে কি? একদম আমরা সাধারণ ভাষায় বুঝি যে ভাই জল মেশানো কথা বলিস না, তার মানে তুমি যে কথা বলছো সেটা বিলিভেবল নয়। দ্যাট ইজ ক্যান নট বি ভ্যালিউ। cannot be believed, cannot be believed, not cannot be valued। কেন cannot be believed? জল মেশানো কথাবার্তা, ভাই তোমার কথা বিশ্বাস করতে পারছি না। cannot be believed, হ্যাঁ, not cannot be valued, no, cannot be believed, যে কথাকে বিশ্বাস করা যাচ্ছে না। তাহলে হোল্ড ওয়াটার মানে কি? হোল্ড ওয়াটার মানে হচ্ছে ফলস স্টেটমেন্ট, বা এমন কথাবার্তা যার মধ্যে কোনো কিছু নেই। ওকে, এটা করো। রাজ couldn't pay the bill, so he asked the owner to put it on the cuff. Okay, now on the cuff, এই on the cuff মানে কি বলতো? on the cuff মানে ধারে বাকিতে কাজ করা।
এটা একটা নেগেটিভ ওয়ার্ড, যদিও এটা পজিটিভ ওয়ার্ড নয়। অন দ্য কাফ একটা আমেরিকান স্লাং, বুঝতে পারছো? এটাকে পজিটিভ ওয়েতে ব্যবহার করা হয় না, এটাকে নেগেটিভ ওয়েতেই ব্যবহার করা হয়। সো অন দ্য কাফ মানে দেখো আজকে যত সময় লাগুক তাহলে আমরা এটাকে অন কমপ্লিট ক্রেডিট করব। হবে, হ্যাঁ তাহলে একদমই অন তাই, ক্রেডিট। অন ক্রেডিট, অন ক্রেডিট, ধারে বাকিতে কাজ করাকে বলা হয় অন দ্য কাফ। গুড, ভেরি গুড, শাবাশ। তারপর চলে এসো, his statement is out of his statement is out and out a lie. out and out মানে পুরোপুরি, টোটালি তার মানে টোটালি। টোটালি, আউট অ্যান্ড আউট মানে পুরোপুরি, মানে টোটালি, কমপ্লিটলি। চলে আসো, the luxury car that they bought turned out to be a white elephant. turned out মানে কি? টার্ন আউট মানে অ্যাপিয়ার হওয়া। টার্ন আউট একটা ফ্রেজাল ভার্ব, পরীক্ষায় জিজ্ঞেস করে কিন্তু, এবং কপাল ভালো থাকলে পিএসসি ক্লার্কশিপে পেয়েও যেতে পারো, এরকমই দেয়। টার্ন আউট মানে হচ্ছে অ্যাপিয়ার হওয়া, তার মানে উপস্থিত হওয়া। তাহলে দ্য লাক্সারি কার দ্যাট দে বট টার্নড আউট টু বি আ হোয়াইট এলিফ্যান্ট, তারা যে লাক্সারি কারটা কিনেছিল সেটা তাদের সামনে উপস্থিত হয়েছিল একটা হোয়াইট এলিফ্যান্ট হিসাবে। দেখো হোয়াইট এলিফ্যান্ট মানে জিনিসটা দামি কিন্তু কাজের না। আরেকবার বলো, জিনিসটা দামি কিন্তু কাজের না। তাহলে অপশন 3 দেখো বলছে কস্টলি অর ট্রাবলসাম কস্টলি। কস্টলি অর ট্রাবলসাম পজিশন। তাহলে মনে রাখবে আ হোয়াইট এলিফ্যান্ট মানে জিনিসটা দামি কিন্তু কাজের নয়, ইউজ মানে দ্য থিংস অফ নো ইউজ। ওকে, কস্টলি বাট দ্য থিংস অফ নো ইউজ। যেমন ইঞ্জিন ট্রাভেল পড়েছো তোমরা? খাট্টা মিঠা সিনেমাটা দেখেছো, যেটা ইঞ্জিন ট্রাভেলের উপরে বেস করে? হ্যাঁ হ্যাঁ দাদা, দেখেছি সেই দেখেছি এবং খাট্টা পড়েছি, দুটোই পড়েছি। হ্যাঁ, তো খাট্টা মিঠাতে বা ওই ইঞ্জিন ট্রাভেল যখন আমরা পড়েছি তখন ওই যে ইঞ্জিনটা যেটা ওই ওনারের কাছে যেটা, সেটাই হচ্ছে একটা হোয়াইট এলিফ্যান্ট। হ্যাঁ, গলার কাটা। ওকে, নেক্সট, if you are fair and square in your work, you will definitely prosper. fair and honest, square, honest, very good. fair and square মানে হচ্ছে honest, সত্যি কথা, একদম সৎ। চলো তারপরে, there is no love lost between any two neighboring countries in the world. no love lost between মানে কি? ভালোবাসার লেশ মাত্র আর নেই, তার মানে কি দাঁড়ালো? no love lost between মানে ভালোবাসা হ্যাভ হারানোর গুড মতন আর কিছু আন্ডারস্ট্যান্ডিং। নেই, তার মানে ভালোবাসা সব হ্যাভ গুড finish, সব আন্ডারস্ট্যান্ডিং। শেষ। তার মানে সঠিক, ঠিক করে উত্তর বলো। হ্যাভ গুড আন্ডারস্ট্যান্ডিং। আরে ভাই, not on good terms, হ্যাঁ not হ্যাঁ, on ভালোবাসা হারানোর মতন আর কিছু না, মানে ভালোবাসা যা ছিল সব ফিনিশ। এখন তাহলে আমার কি সম্পর্ক থাকতে পারে? শত্রুতার দুই সম্পর্ক। একটা হবে। হ্যাঁ, সো অপশন 2 ইজ দ্য রাইট আনসার, নট অন গুড টার্মস। মনে রাখবে, নো লাভ লস্ট বিটুইন মানে হচ্ছে যে এনিমিটি, হস্টিলিটি, মানে শত্রুতা, শত্রুতার সম্পর্ক, নট অন গুড টার্মস। ওকে, ভেরি গুড। চলো নেক্সট, দে হ্যাভ ডাউনপোর প্লেড হ্যাভা, সরি দে হ্যাভ বললাম কেন, এটা আমার আই মিস্টেক হয়েছে। দ্য হেভি ডাউনপোর, ডাউনপোর মানে বৃষ্টি, দ্য হেভি ডাউনপোর প্লেড হ্যাভাক ইন দ্য কোস্টাল এরিয়া, উপকূলীয় এলাকায় ভারী বর্ষণ প্লেই হ্যাবাক করেছে। সো প্লেইড হ্যাবাক এটা কি, এটার মানে কি? destruction, হ্যাঁ, ইয়েস, প্লেইড হ্যাবাক মানে তছনছ করে দেওয়া, ডিস্ট্রাকশন করা, ঠিক আছে, কজ ডিস্ট্রাকশন। অপশন এ ইজ দ্য রাইট আনসার হিয়ার। ওকে, ভেরি গুড, ভেরি গুড। নেক্সট, টু হ্যাভ আ গ্রিন থাম্ব মিন্স, গ্রিন থাম্ব এর মানে কি? স্যার তিনটা one is artistic, নাম্বার 3। artistic হবে কি? না, দেখো টু হ্যাভ আ গ্রিন থাম্ব, এই গ্রিন দিয়ে এটাকে মনে রাখার চেষ্টা করবে। টু হ্যাভ আ গ্রিন থাম্ব মানে যার মানে কি বলবো, উদ্ভিদ পরিচর্যার হাত খুব ভালো, যার উদ্ভিদ পরিচর্যার হাত ন্যাচারাল খুব ইন্টারেস্ট। ভালো, সেটার জন্য ইউজ করা হয় দ্য টু হ্যাভ আ গ্রিন থাম্ব। গ্রিন থেকে মনে রাখবে যার কি, তাহলে এটাকে কি লেখা যেতে পারে, যে এ পার্সন অফ বা এ পার্সন good at making plants,
যে উদ্ভিদ সুন্দর পরিচর্যা করতে পারে, তৈরি করতে পারে, তার জন্য টু হ্যাভ আ গ্রিন থাম্ব বলা হয়। সো এটার অপশন হয়ে যাবে অপশন নাম্বার 3, টু হ্যাভ আ ন্যাচারাল ইন্টারেস্ট ইন গার্ডেনিং। ইয়াস, অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। ওকে, তাহলে টু হ্যাভ আ গ্রিন থাম্ব, এটা মাথায় রাখবে যে সবুজ থাম্ব রয়েছে কারো, তার মানে কারো উদ্ভিদ পরিচর্যা করা বা গাছ লাগানো বা তার বৃদ্ধি করা, বাগান পরিচর্যা করা, এটা তার দক্ষতা বা যোগ্যতা। তাহলে টু হ্যাভ আ ন্যাচারাল ইন্টারেস্ট ইন গার্ডেনিং, দ্যাট ইজ গ্রিন থাম্ব। ওকে, চলো আমরা দ্রুত দ্রুত করে যাব। হ্যাঁ, আচ্ছা, চলো চলো এবার তাহলে দাদা অপশন 1 ওভার, প্রথমে 11টা। আচ্ছা, ওকে, দেখি বাকিরা কি বলে শুনি। 4 নম্বর স্যার ফর্ম। তাহলে 3 আর 4 পাওয়া গেল। দেখো মিউজ এর সাথে মাথায় রাখবা যে তোমরা কেন এমন ওভারটা কেন ভাবলে না, কেউই তো ভাবলে না মনে হচ্ছে, 3 আর 4 ভাবলে মনে হয়। হুম, দাদা আমি ওভারই বলেছিলাম, হয়তো কোনো কারণে আমি ওভার বলেছিলাম। আচ্ছা আচ্ছা, দেখো মিউজ ওভার মানে কি, কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করা। হ্যাঁ, অপশন এ ইজ দ্য রাইট আনসার, মিউজ ওভার হবে। হ্যাঁ, মিউজ অন মানে কোনো কিছু নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা, ব্রুডিং ওভার, মিউজ ওভার, থিঙ্কিং ওভার। ওকে, এটা মাথায় রেখো। চলো নেক্সট, দ্য লেম বয় tried to climb up the staircase without dash help. 2 এনি হেল্প। হ্যাঁ, ভেরি গুড, উইদাউট Any. এনি হেল্প, সাবাস, উইদাউট এনি হেল্প। তাহলে দ্য লেম বয়, পঙ্গু বালকটি সিঁড়ি উঠছিল উইদাউট এনি হেল্প, কোনো সাহায্য ছাড়াই। ওকে, ভেরি গুড। তারপর চলো এটা করো, ইচ স্কুল, এটারও 13টা। কনসেপ্ট আছে কিন্তু দেখো, এটার কনসেপ্ট বলতে গেলে আবার অনেকটা টাইম যাবে, সেই জন্য দ্রুত দ্রুত করছি। ইচ স্কুল হ্যাজ, যেহেতু এটা আমাদের প্রতিদিন হবে, সো আমি কোনো না কোনো ক্লাসে তো অবশ্যই বলে দেব। ইচ স্কুল হ্যাজ ইটস ওন সেট অফ রুলস, ড্যাশ অল গুডস পিউপিলস শুড ফলো দেম। ইয়াস, বলো। সো দাদা অপশন 4 এন্ড। একদমই তাই, একদমই তাই। ইচ স্কুল হ্যাজ ইটস ওন সেট অফ রুলস অ্যান্ড অল গুড পিপলস শুড ফলো দেম। ওকে, এখানে অ্যান্ড হবে, মাথায় রেখো। বাট হচ্ছে কন্ট্রাডিকশনের জন্য ব্যবহার করা হয়, অর হচ্ছে চয়েস বা বোধের জন্য ব্যবহার করা হয়, সো কোনো রিজন দেখানোর জন্য বা রেজাল্ট দেখানোর জন্য ব্যবহার করা হয়, অ্যান্ড হচ্ছে সিমিলার ম্যাগনিটিউডকে জয়েন করার জন্য ব্যবহার করা হয়, সো অ্যান্ড ইজ দ্য রাইট আনসার হিয়ার। ওকে, অন মাই রিটার্ন ফ্রম আ লং হলিডে আই হ্যাড টু ড্যাশ উইথ আ লট অফ ওয়ার্ক। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা না আমাদের ক্লাসে ক্লাসে রুট ওয়ার্ড করবো, নাহলে এইভাবে রুট ওয়ার্ড আমাদের আলটিমেটলি হবে না, ঠিক না? আমাদের ক্লাসে রাতের যে ক্লাস থাকে ওখানে রুট ওয়ার্ডটা করবো, ঠিক আছে? চলো, অন মাই রিটার্ন ফ্রম আ লং হলিডে আই হ্যাড টু ড্যাশ উইথ আ লট অফ ওয়ার্ক। দাদা মনে হচ্ছে অপশন 2 ক্যাচ আপ। ইয়েস, ক্যাচ আপ, ভেরি গুড, অপশন 2 ইজ দ্য রাইট আনসার। ওকে, ক্যাচ আপ হবে এখানে। ক্যাচ আপ মানে কি, টু রিচ দ্য সেম লেভেল অফ এ স্ট্যান্ডার্ড। ওকে, সেম লেভেল বা সেম স্ট্যান্ডার্ডে পৌঁছানো। ওকে ওকে, ক্যাচ আপ এখানে সঠিক উত্তর। চল তারপরে, only one of the boys dash not done the homework given yesterday। তাহলে এখানে ভার্ব দিতে বলছে আর কি। একটা স্যার হ্যাভ হবে। নো, দেখো ভাই, দেখো ভাই, একটা কথা শুনে রাখো, যখন তুমি বলছো যে ওয়ান অফ, আচ্ছা ওয়ান অফ এটা এটা একটা গ্রুপ হতে পারে তো নাকি? ওয়ান অফ কোন একটা গ্রুপের একজনের কথা বলতে চাইছো, সেই ওয়ান অফ, ইদার অফ, ইচ অফ, নিদার অফ, এগুলো যেখানে দেখবে মনে করবে যে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতেই হবে, কারণ সাবজেক্টটা তো এটা ভাইয়া মেরে। আমি বলেছিলাম না, নাউন প্লাস অফ প্লাস নাউনের কনস্ট্রাকশন থাকলে প্রথম নাউন অনুসারে ভার্ব বসবে, তাহলে ওয়ান অফ গ্রুপ, আর যেখানে নাউন সেখানে প্রোনাউন থাকবে, এটা নিয়েও কোনো আপত্তি নেই। তাহলে ওয়ান অফ দ্য গ্রুপস, এখানে প্লুরাল ফর্ম থাকবে, এখানে প্লুরাল ফর্মস থাকবে,
তাহলে এখানে সিঙ্গুলারের জন্য সিঙ্গুলার ভার্বের প্রয়োগ হবে। তাহলে বলো এবার কি উত্তর হবে? অনলি, দেখো অনলি ওয়ান অফ দ্য বয়েজ, বয়েজদের মধ্যে একজন, তাহলে এইটার জন্য ভার্বের প্রয়োগ হবে না। অপশন 2 ইজ দ্য রাইট আনসার, হ্যাজ হবে এখানে। ওকে, হ্যাজ হবে। অনলি ওয়ান অফ দ্য বয়েজ সিঙ্গুলার, এই জন্য হ্যাজ ইউজ করতে হবে। চলো নেক্সট, এটা করো। হোপস of a settlement depends on the dash of the decision, discussion. Outcome. একদমই তাই, আউটকাম, রেজাল্ট, ইয়েস, ভেরি গুড, আউটকাম। অপশন 2 ইজ দ্য রাইট আনসার 16তে, সাবাস। তারপরে উই মাস্ট অ্যাভেল আওয়ারসেলভস এভরি অপরচুনিটি দ্যাট কামস ড্যাশ আওয়ার ওয়ে। আমাদের সমস্ত সুযোগে নিজেদেরকে ব্যবহার করতে হবে যা আমাদের সামনে আসবে। আমি বোধহয় বলেও দিয়েছি নাকি বলতে বলতে। অ্যাভেইল এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অফ। অ্যাভেইল এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি? অফ, মাথায় রাখবে, অ্যাভেইল অফ। ঠিক আছে, সো অপশন নাম্বার এ 1 অফ হবে, এখানে অফ হবে, এখানে ইন হবে। তাহলে পড়ো একবার, we must avail ourselves of every opportunity that comes in our way. ওকে, এটাই সঠিক। তারপর চলে সেটা, it is time we dash with determination। আচ্ছা, এটার সঙ্গে ডিটেলসে না বলে একটা কথা মাথায় রাখবা, it is time বা it is high time, এই ফ্রেজগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে মনে রাখবে এটা বিশুদ্ধ পাস্ট টেন্সের কথা বলছে, বিশুদ্ধ পাস্ট টেন্স। এবার উত্তর করো, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে বিশুদ্ধ পাস্ট টেন্সের কথা বলছে। কি হবে তাহলে? Acted. একদমই অপশন 2 অ্যাক্ট, উই হ্যাভ অ্যাক্টেড। হ্যাঁ, অপশন 2 Acted. অ্যাক্টেড, ইয়েস, অ্যাক্টেড। তাহলে ইট ইজ টাইম উই অ্যাক্টেড উইথ ডিটারমিনেশন, এখানেও একটু কনসেপ্ট বলার ছিল, চলো পরে কখনো বলবো। এটা বলো, তো এটুকুন মাথায় রাখতে পারবে না যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম যদি এগুলো দিয়ে সেন্টেন্স শুরু হয় তাহলে মনে রাখবা ভার্ব 100% পাস্ট টেন্সে যাবে, পাস্ট টেন্সে যাবে, যাবেই। সো when the thief entered the house, the inmates dash in the hall. দাদা অপশন 4 হ্যাড বিন স্লিপিং। আরো ভালো করে দেখো, স্যার তিনেরটা হবে দুটোর স্লেপ। মধ্যে হতে পারে, একটা ওয়ার স্লিপিং আর হ্যাড বিন স্লিপিং। দেখো দাদা তিনের স্লেপ হবে না, যখন চোর ওয়ার ভেতরে স্লিপিং ঢুকছিল তখন তারা ঘুমিয়েছিল। ঠিক আছে, একটা ফিক্সড পয়েন্ট অফ টাইমের কথা বলা হচ্ছে। সো অপশন 2 ইজ দ্য রাইট আনসার হিয়ার এখানে। ওকে, এটা যদি দীর্ঘ সময় ধরে একটা কাজ হতো, দীর্ঘ সময় ধরে হতো তাহলে হতো, কিন্তু when the thief entered the house একটা পয়েন্ট অফ টাইম, স্মল পয়েন্ট অফ টাইম, তো তার জন্য আমরা না প্রেজেন্ট কন্টিনিউয়াস করব নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব, সরি পাস্ট কন্টিনিউয়াস করব নাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস। অ্যাপ্লিকেবল। তাহলে when the thief entered the house the inmates were in the hall, the inmates were sleeping in the hall. Yes, option number 2 is the right answer here. Okay, চল তারপরে বলো, এটা টু ক্রিয়েট 700 men worked for 10 years to dash to বড়বুদুর টেম্পল in Java to its former glory। এই বড়বুদুর টেম্পল এটা হচ্ছে বিশ্বের অষ্টম আশ্চর্য, টু ক্রিয়েট। 8th wonder of আজকে পড়ালেন স্যার, of the earth। ওই ভিডিওটাতে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ ঠিক। তো 700 men worked for 10 years to dash the বড়বুদুর টেম্পল in Java at to its former glory। কি হবে এখানে? দাদা আমার মনে হচ্ছে অপশন 1 রিস্টোর। একদমই তাই, একদমই তাই, রেস্টোর। রেস্টোর মানে কি? পুনঃপ্রতিষ্ঠা করা। হ্যাঁ, পুনঃপ্রতিষ্ঠা করা, ঠিক, রেস্টোর। তাহলে কেন ওটা স্যার পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে নাকি স্যার? হ্যাঁ, না, 700 create করা men হয়েছে। worked for 10 years to restore the Borobudur temple in Java to its former glory. Okay,
10 বছর ধরে প্রতিদিন 700 লোকে কাজ করেছে, তারপর গিয়ে এই মন্দিরটাকে আবার রেস্টোর করা হয়েছে। ওকে, রেস্টোর, রিমেম্বার ইট, রেস্টোর। রিভাইভ ক্ষেত্রে কখন হয়? যখন কোনো প্রাণের ব্যাপারটা থাকে, কাউকে যখন প্রাণ ফিরে পায়, মনে করো মরেই যাচ্ছিল, তাকে বাঁচিয়ে দিয়েছে, তখন রিভাইভ ইউজ করবে। বাট এটা তো জড়বস্তু, তার জন্য রিস্টোর করবে। মনে থাকবে এটা। পেইন্টিংসের ক্ষেত্রে কোনো ছবি ছিঁড়ে গেছে বা কোনো কিছু ভেঙে গেছে, সেটাকে ঠিকঠাক করতে গেলে সবসময় রিস্টোর ইউজ করবে, রিভাইভ নয়। কিন্তু কোনো জীবের ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে, প্রাণ ফিরে পেয়েছে, সেই ক্ষেত্রে রিভাইভ করবে। আচ্ছা আচ্ছা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন চলে এসো এবার। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সুন্দর। এটাকে আমরা কমপ্লিট করি, তারপর আজকে থামবো। চলো, বেশি নেই, আর 10টা আছে। রুট ওয়ার্ড আজকে তো আর করাবো না বললাম। দাদা এটা প্রথম একটা মনে হচ্ছে অপশন এ হবে ভেটারান, ভেটারান হবে। চলো বাকিরাও একটু বলুক। ক্লাসে আছো সবাই নাকি না সব ঘুমিয়ে গেছে? স্যার অপশন 4 একটা মনে হচ্ছে। হুম, ভেটারেনটাই হবে। ওকে, চলো দেখি কি আছে। তাহলে এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, এ পারসন উইথ আ লং এক্সপেরিয়েন্স অফ এনি অকুপেশন। আচ্ছা, কোনো একটা অকুপেশনে যদি কারো প্রচুর অভিজ্ঞতা থাকে, দীর্ঘদিন ধরে সে কাজটা করছে, তখন তাকে ভেটারান বলা হয়। ঠিক আছে, ভেটারান বলা হয়। ভেটারান মানে এক্সপেরিয়েন্সড ইন আ পার্টিকুলার অকুপেশন। ওকে, সেই ক্ষেত্রে যদি তুমি জিনিয়াস বলো, জিনিয়াস মানে কি দাঁড়াচ্ছে? জিনিয়াস মানে দাঁড়াচ্ছে যে যে কোনো পরিস্থিতিতে নিজের কাজ হাসিল করে নিতে পারে। হ্যাঁ, মানে ঝানু বলতে পারো। সিজনড মানে কি? সিজনড, যেমন দেখো, সিজনটা হচ্ছে পার্টিকুলারলি অবজেক্টের সাথে বলা হয়, অবজেক্ট কোনো বস্তুর সাথে, জড় বস্তুর সাথে। কিন্তু মানুষের সাথে যদি সিজন বলা হয় না, তাহলে সেটাকে একটু ধূর্ততার সাথে বলা হয়, একটু নেগেটিভ টার্মে ইউজ করা হয়। হ্যাঁ, আর অ্যাম্বিডেক্সট্রাস, এটা একটা সুন্দর ওয়ার্ড, মনে রাখবে। অ্যাম্বি, অ্যাম্বি কথার মানে কি জানো? অ্যাম্বি একটা রুট ওয়ার্ড। অ্যাম্বি Both একটা hand. রুট ওয়ার্ড। অ্যাম্বি মানে হচ্ছে, এখানে অ্যাম্বি মানে হচ্ছে বোথ। অ্যাম্বি মানে হচ্ছে বোথ, এটা একটা রুট ওয়ার্ড। তাহলে অ্যাম্বি ডেক্সট্রাস। আর ডেক্সট্রাস মানে কি বলতো? ডেক্সট মানে হাত, ডেক্সট, ডেক্সট একটা রুট ওয়ার্ড, এর মানে হচ্ছে হ্যান্ড, হ্যান্ড। তাহলে যে উভয় হস্ত ব্যবহার করতে সক্ষম, ইকুয়ালি, লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড। আর এর সাথেই এই শব্দটার নতুন একটা মিনিং তৈরি হয়েছে কালপ্রবাহে, সেটা অ্যাম্বিডেক্সট্রাস মানে কি বলতো? অপূর্ব কুশলী ব্যক্তি, যার কুশল খুব ক্ষমতা আছে, সুন্দর নিপুণ কাজ করতে পারে, তার জন্য অ্যাম্বিডেক্সট্রাস ইউজ করা হয়। কিন্তু লিটারাল মিনিং গেলে এটা হয়ে যাবে যে বোথ হ্যান্ডকে ইকুয়ালি ইউটিলাইজ করতে পারে, যেমনটা নিউটন করতো নাকি, সরি আইনস্টাইন করতে পারতো বলে এরকম মনে করা হয়। আচ্ছা চলো, তাহলে অপশন এই ভেটারান হয়ে যাবে এখানে। চলো এটা নেক্সট। ওয়ার্ডস রিটেন অন টম, টমের উপরে। এপিটাফ। epitaph, epitaph. Yes, epitaph is the right answer, option number 4. Very good. Next, স্টিলদিলি ডান, কোনো কিছু একদম চুপি চুপি করে ফেলাকে কি বলা হয়? সারেপ্টিসিস। ইয়েস ইয়েস, সারাপ্রিসিয়াসলি, অপশন নাম্বার 3 সঠিক উত্তর, সাবাস। সামথিং নো লঙ্গার ইন ইউজ, কোনো জিনিস অনেকদিন ধরে ব্যবহার করিনি। হ্যাঁ, অবসোলেট। ভেরি গুড, অবসোলেট। নেক্সট, ওয়ান নট কনসার্নড উইথ রাইট অর রং, ইমোরাল। একদমই তাই। ইমোরাল, ইমোরাল, নো, সরি অ্যামোরাল হবে। ইয়েস, অ্যামোরাল ইজ দ্য রাইট আনসার হিয়ার। অ্যামোরাল, নট ইমোরাল। ইমমর্টাল হয়, ইমোরাল হয় না, অ্যামোরাল, অ্যামোরাল হয়, অ্যামোরাল। ওকে, তাহলে যে রাইট বা রং, যার কাছে কিছুই আসা যায় না, সে হচ্ছে অ্যামোরাল। ওকে, নেক্সট, এ পারসন হু অপোজেস ওয়ার অর ইউজ অফ মিলিটারি ফোর্স, যে ওয়ারকে অপোজ করে বা মিলিটারি ফোর্সকে অপোজ করে, তাকে কি বলে? শান্তিবাদী, তাই না? শান্তিবাদী বলে তাকে। প্যাসিফিস্ট। এই ও। তার মানে, হ্যাঁ, নার্সিসিস্ট মানে তো যেটাকে ভালোবাসে। সরি, আমি ভুলে গেছি এটা। তাহলে প্যাসিফিস্ট মানে যে যুদ্ধকে অপোজ করে বা যে যুদ্ধ পছন্দ করে, শান্তি পছন্দ, আমান পছন্দ। তারপরে এটা বলো।
এটা কি 3 হবে? সিভিয়ারলি অ্যাবিউজিভ রাইটিং, আচ্ছা হ্যাঁ, কোনো জার্নালের মধ্যে গালিগালাজ যুক্ত লেখা, সেটাকে স্কুরিলাস বলে। অপশন নাম্বার 3 মনে রাখবে, স্কুরিলাস। ওকে, স্কুরিলাস মানে হচ্ছে বাজে লেখা। এটা কল upon God or any other power like law etc for help or protection, ঈশ্বরের আহ্বান করা, Invocation. সেটাকে কি বলে? Invocation. হ্যাঁ একদমই তাই, ইনভোকেশন বলে। ইনভোকেশন মানে আহ্বান করা বা আবাহন করা। দেবী দুর্গার আবাহন হবে আর কয়েকদিন পরে, সেরকম ইনভোকেশন হবে। ওকে, চলো নেক্সট। ফিয়ার অফ বিং এনক্লোজড ইন এ স্মল ক্লোজড স্পেস, এটা আমার খুব ভয়, আমার খুব। Claustrophobia. ইয়েস ইয়েস ইয়েস, সঠিক উত্তর হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া। এটা তো আমি ছোটবেলায় এইভাবেই মনে রেখেছি, ক্লস্ট্রোফোবিয়া। ঠিক আছে না? হ্যাঁ, সেই ব্ল্যাক হোল ট্র্যাজেডি। ক্লস্ট্রোফোবিয়া, ইয়েস, ব্ল্যাক হোল ট্র্যাজেডি। কোথায় হয়েছিল বলো? পলাশির যুদ্ধ। আলীনগর হয়েছিল, আলীনগর। আলীনগর, ঠিক আলীনগরে হয়েছিল। যেটা আজকের নাম কি? আলীনগরের আজকের নাম কি? কলকাতা। কলকাতা এখন নাম হচ্ছে কলকাতা। ভেরি গুড, সুন্দর। তারপর এটা বলো। ওয়ান হু হ্যাজ বিকাম ডিপেন্ডেন্ট, এটা কবে হয়েছিল বলো? 1757, 1757। ওয়ান হু হ্যাজ বিকাম ডিপেন্ডেন্ট অন সামথিং অর ড্রাগ, কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্ট হয়ে ড্রাগ, একদমই তাই, অ্যাডিক্ট। ইয়েস, ভেরি গুড, অ্যাডিক্ট ইজ দ্য রাইট আনসার। হ্যাঁ, অ্যাডিক্ট। ওকে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। অনেক দীর্ঘ ক্লাস হয়ে গেছে, রুট ওয়ার্ড আমরা ক্লাসে করে নেব, ঠিক আছে? ওকে, গুড নাইট, গুড নাইট বলছি, ভালো থেকো সবাই। ওকে।